আসসালামু আলাইকুম জনগণ। তো আজকে হচ্ছে আমরা আরেকটি হচ্ছে এইচএসসি ওয়ান শট ক্লাসে চলে এসেছি এবং আজকের টপিকটা হচ্ছে কর্মমুখী রসায়ন। এবং এই কর্মমুখী রসায়নটা কেন হচ্ছে আমি এমসিকিউ ওয়ান শটটা করার আগে অনেক বেশি প্রিসাইজ ছিলাম, কারণ আমি জানি আমার সময় হচ্ছে আমি এই চ্যাপ্টারটা সবচেয়ে কম পড়ছি, তোমাদের সময় তোমরা সবচেয়ে কম হয়তো পড়ছো। সো এই চ্যাপ্টারটা সবচাইতে প্রিসাইজলি যে আসলে কোন কোন টপিক পড়াই লাগবে বা কোন কোন টপিকগুলো একদম ওইভাবেই দেখা লাগবে ওইভাবে দেওয়ার চেষ্টা করছি। সো যেহেতু হচ্ছে এমসিকিউগুলো আছে, সো আমি লাস্ট 4 বছরে যতগুলো এমসিকিউ আছে অলমোস্ট সবগুলো এমসিকিউ হচ্ছে দেওয়ার চেষ্টা করছি, কারণ আমি জানি যে এইখান থেকে আসলে বাইরের কোয়েশ্চেন পাতি আবার ঘেটে পড়ার মতো ধৈর্য আমাদের কারোই থাকে না। হ্যাঁ, তো আমি চেষ্টা করছি যেন হচ্ছে এখান থেকে মোটামুটি যা যা কিছু করা যায় সবকিছু যেন এখানের মধ্যে ইজিলি চলে আসে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট। এবং আমরা হচ্ছে মূলত অনেক অ্যানালাইসিস করে এবং হচ্ছে জিনিসপাতি দেখে জিনিসপাতিগুলোকে কত ভাগ করা যায় এবং কত ইজিলি তোমাকে প্রেজেন্ট করা যায় অমনি হচ্ছে জিনিসপাতি দেওয়ার চেষ্টা করছি। ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখলে তোমাদের উপকার হবে এই আশা নিয়ে ভিডিওটা শুরু করতেছি। তো জনগণ, ফার্স্টে চলে আসি আমাদের মানে টপিক ওয়াইজ অ্যানালাইসিসের মধ্যে। সো টপিক ওয়াইজ অ্যানালাইসিস যদি আমরা একটু করি তাহলে এখানে টোটাল 5টা টাইপ আছে। ফার্স্ট অফ অল খাদ্য নিরাপত্তা আছে, যেখানে অলমোস্ট অনেক বছর কোয়েশ্চেনগুলো এসেছে। তারপর হচ্ছে সবচেয়ে বেশি যে টপিকগুলো আসে সেটা হচ্ছে প্রিজারভেটিভ, অনুমোদিত প্রিজারভেটিভ যেটা আছে, অক্সিডেন্ট, অ্যান্টি অক্সিডেন্ট, তারপরে হচ্ছে কিলেটিং এজেন্ট, এরকম অনেক কিছু আছে। এটা পরীক্ষায় প্রচুর পরিমাণে কিন্তু এসেছে, ঠিক আছে। আর এরপরে আছে হচ্ছে খেজুর বা ভিনেগার থেকে মল্ট ভিনেগার প্রস্তুতি, সেটা হচ্ছে ওই যে আপনারা যে হচ্ছে রিটেন পরীক্ষা আপনাদের যে 3 মার্কের কোশ্চেনটা আসে সেই জিনিসটাই হচ্ছে কোশ্চেন এখানে আসছে। ভিনেগারের ডেফিনেশন চায়, হয়তো কখনো 6 থেকে 10%কে ভিনেগার বলে, ইথানোইক অ্যাসিডকে ভিনেগার বলে। তারপর হচ্ছে কখনো আবার হচ্ছে ইথানোইক অ্যাসিড ভিনেগার হচ্ছে কোন কাজে লাগে সেটা বলে, প্রস্তুতিগুলো আসে, ঠিক আছে, যে ইনভার্টেজ ইউজ করা হয়, তারপর হচ্ছে আবার জাইমেজ ইউজ করা হয়, অ্যাসিডোব্যাক্টের ইউজ করা হয়, সেগুলো আসে ঘুরে ফিরে। এবং এটাও কিন্তু পরীক্ষা সবচেয়ে বেশি আসছে, ঠিক আছে। এবং তারপর টপিকটা দিয়ে গেলে ভিনেগারে খাদ্যদ্রব্য সংরক্ষণের কৌশল। এখানে একটাই কাহিনী যে ভিনেগার যেটা আছে সেই ভিনেগারটা হচ্ছে ওই যে H+ দান করে, একটা অ্যাসিডিক পরিবেশ ক্রিয়েট করে, তার মাধ্যমে হচ্ছে ব্যাকটেরিয়াকে নষ্ট করে ফেলে। বাট এটাই ঘুরায় ফিরে অনেকবার আসছে। সো এখান থেকে হচ্ছে জিনিসপাতিগুলো হচ্ছে একটু দেখতে হবে। আর খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগারের যে গুরুত্ব আছে সেই গুরুত্বটা আমরা ভালো করে একটু দেখে ফেলবো, ঠিক আছে। সো এই গুরুত্বগুলো আমরা সুন্দর করে পড়বো, পিকলিং এর কাজে লাগে, আর অনেক কিছু আছে সেগুলো একটু দেখে ফেলবো। সো সহজ কথা একটু বলি যে এই যে পুরো জিনিসটা প্রেজেন্টেশন সেটার মিনিংটা হচ্ছে এরকম যে ভাই অলমোস্ট প্রতি বছরে কিন্তু তোমাদের যেহেতু 25টা এমসিকিউ, লাস্ট 4 বছরের কোয়েশ্চেন যদি অ্যানালাইসিস করি আমরা, তাহলে আমরা দেখতে পাই যে ভাই অ্যাকচুয়ালি হচ্ছে প্রতি বছরই 2টা মিনিমাম ম্যাক্সিমাম 4টা পর্যন্ত এমসিকিউ এই চ্যাপ্টারটা থেকে আসছে। সো জনগণ, আমাদের টার্গেট থাকবে যেন এই 2 থেকে 4টা এমসিকিউ যেন আমরা মোটামুটি কিছু কোয়েশ্চেন ভালো মতন অ্যান্সার করতে পারি, ঠিক আছে। কারণ খুবই ইজি কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন মোটামুটি রিপিট হয় প্রচুর পরিমাণ। সো আমরা চেষ্টা করব যেন ওই টপিকগুলো যেগুলো হচ্ছে আসে সেগুলো একটু ভালো করে শিখে ফেলার, যেন এখান থেকে আমি কিছু জিনিসপাতি পড়লে কোয়েশ্চেন ইজিলি কমন ফেলাইতে পারি, ঠিক আছে। সবচাইতে কম সময়ে সবচেয়ে বেশি মার্ক কিভাবে ক্যারি করা যায় অমনি হচ্ছে বানানোর চেষ্টা করছি, দেখা যাক কতটুকু সফল হই, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে আমরা আমাদের ফার্স্ট টপিকের দিকে চলে যাব, যেটা হচ্ছে খাদ্য নিরাপত্তায় রসায়ন। এবং খাদ্য নিরাপত্তা রসায়নের মধ্যে যে কথাগুলো মনে রাখতে হবে, 1 নাম্বার কথা, খাদ্য নিরাপত্তার মধ্যে 3টা ভিত্তির উপর ডিপেন্ডেন্সি আছে। একটা হচ্ছে পর্যাপ্ত খাদ্য প্রাপ্ত হইতে হবে, এনাফ পরিমাণ মানে খাবার থাকতে হবে আর কি। সেকেন্ড হচ্ছে খাদ্য গ্রহণের সামর্থ্য থাকতে হবে, মানে খাবার আছে বাট তুমি কিনতে পারতেছো না তাইলেও হবে না, ঠিক আছে, কিনতে পারার সামর্থ্য থাকতে হবে। আর তারপর হচ্ছে খাদ্যের সঠিক ব্যবহার, মানে খাবার ওয়েস্ট করা যাবে না। তো এই 3টা হচ্ছে আমার খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি, যেটা ইনশিওর করার জন্য আমাদের এই খাদ্য নিরাপত্তা টপিকটা উপর আলোচনা এবং তার উপর বেস করে কর্মমুখী রসায়ন চ্যাপ্টারটা এসেছে। হ্যাঁ, সো এখানটার মধ্যে তাহলে প্রথমেই জানতে হয় যে খাদ্য আসলে নষ্ট হওয়ার কারণ কি কি। খাদ্য নষ্ট হওয়ার কারণটা হচ্ছে এমসিকিউতে প্রচুর পরিমাণ আসে, একটু পরে দেখবা নেক্সট টপিকগুলো থেকে সবচেয়ে বেশি কোশ্চেনগুলো যেটা থেকে আসছে সেটা হচ্ছে নষ্ট হওয়ার কারণ এমসিকিউতে। সো এখানে মনে রাখতে হবে 1, জীবাণুর দ্বারা পচন, এটা মনে রাখবো। সেকেন্ড, এনজাইমের প্রভাব এবং অক্সিজেনের উপস্থিতি, এটা মনে রাখবো। এবং সাথে হচ্ছে অ্যান্টি অক্সিডেন্টের অভাব, ঠিক আছে, মানে অক্সিজেন কি করে, খাবারকে নষ্ট করে ফেলে, ঠিক আছে। সো অ্যান্টি অক্সিডেন্ট যখন নাই সেখানে কি অক্সিজেন বেশি আছে, অ্যান্টিঅক্সিডেন্ট নাই মানে কি সেখানে অক্সিজেন এর কারণে জারণটা বেশি হচ্ছে, ফলে কি খাবার দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরটা কি, ধাতব আয়নের প্রভাবে তেল এবং চর্বির খাবারের জারণ বিজারণ, কথা বুঝো কিন্তু শুধু তেল
এবং চর্বি থাকলে কিন্তু হবে না, তেল এবং চর্বির জারণ বিজারণ হইতে হবে, তাইলে হচ্ছে জিনিসটা নষ্ট হবে। ওকে, তো এখানে কিন্তু এই 3টা পয়েন্ট ভালো করে, যেগুলোতে আমি হলুদ কালার দিয়ে রাখছি। জীবাণুর দ্বারা পচন, এটা মাথায় রাখবা। এনজাইমের প্রভাবে অক্সিজেনের জারণ বিজারণ মনে রাখবা। অ্যান্টিঅক্সিডেন্ট অভাব মনে রাখবা। এখানে মনে রাখবা যে তৈলাক্ত খাবারের মধ্যে জারণ বিজারণ হয়েছে, এটা মনে রাখবা। ঠিক আছে, এই কয়েকটা কথা মনে রাখতেই হবে। ওকে, তাহলে পরেরটায় যাই। খাদ্য নষ্ট হওয়ার ক্ষেত্রে সহায়ক কি কি আছে, মানে এরা তো হচ্ছে খাদ্যকে সরাসরি নষ্টই করে ফেলায়, কিন্তু এদের প্রভাবকে আরো বেশি পরিমাণ কে হচ্ছে হেল্প করতেছে হচ্ছে খাদ্যের উপাদানগুলা, মানে ধরো হচ্ছে মাঝখানে অবস্থান্তর কিছু মৌল থাকে, ওই অবস্থান্তর মৌলগুলা বা আয়নগুলা আমার খাবারের মধ্যে এই অক্সিজেনের বিক্রিয়াকে ত্বরান্বিত করে। সো এই জন্য কি হয়, খাবারটা দ্রুত নষ্ট হয়। সো ওইটাকে নষ্ট করার জন্য আমরা পরবর্তী কিল্টিং এজেন্ট ইউজ করছি, ওটা আলাদা জিনিস, বাট আলটিমেটলি হচ্ছে এই খাদ্যের উপাদানগুলার যে অবস্থান্তর আয়নগুলো আছে সেগুলা। তারপর হচ্ছে আর্দ্রতা, বাতাসে যত আর্দ্রতা থাকবে তত দ্রুত খাবার নষ্ট হয়। তাপের পরিমাণ যদি বেশি থাকে, ওই যে পরিবেশ তোমরা শোনো না যে গরমকালে খাবার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কেন? কারণ তাপ বেড়ে গেলে খাবার কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর এখানের মধ্যে কি আছে, O2। ঠিক আছে, এই যে এই পেজটা ঠিকঠাক মতো যদি পড়তে পারো, তাহলে এখান থেকে খাদ্য নিরাপত্তার মানে আমাদের প্রথম টাইপটার এমসিকিউ গুলো কভার করা যাবে। ঠিক আছে, তো সবাই একটু ঠান্ডা মাথায় এই পেজটা আরেকবার একটু স্ক্রিনটা মানে একটু ভিডিওটা পজ করে পুরো পেজটা একটু দেখে নাও, কারণ তারপরে পেজ থেকে আমরা এমসিকিউটা সলভ করা শুরু করব জনগণ। ঠিক আছে, যদি আগে থেকে পেজটা দেখা থাকে, পরে পেজে কোশ্চেন পারলে একটু কনফিডেন্স বিল্ড আপ হবে, আর কনফিডেন্স বিল্ড আপ হলে পড়তে এমনিই ভালো লাগবে। ঠিক আছে, সো একটু মজা নিয়ে পড়ি চলো। তো আমরা সুন্দর করে জিনিসটাকে সবাই একটু পজ করে দেখে ফেলছি আই গেস। তো আমরা এখন এখানে কোশ্চেনগুলো সলভ করে ফেলি। দেখো তাহলে এখানে কি কি আছে। এক, খাদ্যদ্রব্য পচনের কারণ কোনটা। দেখো চর্বির উপস্থিতি কিন্তু রিজন না, চর্বির উপস্থিতির সাথে কিন্তু জারণ বিজারণ হইতে হবে। জারণ বিজারণ ছাড়া কিন্তু শুধু চর্বি থাকলে কাজ হবে না। ঠিক আছে ভাই, ওকে। তাহলে এখানে মধ্যে কি চর্বি প্রেজেন্সে কাজটা হচ্ছে না, তাহলে কি খাদ্যের জারণ হবে, এটা সত্য। অ্যান্টিঅক্সিডেন্টের অভাব, এটাও কথা সত্য। ঠিক আছে, অ্যান্টিঅক্সিডেন্ট যদি থাকতো তাহলে কিন্তু খাবার নষ্ট হইতো না। ঠিক আছে ভাই, তো এখানে অ্যান্সার হচ্ছে 2 এবং 3। তাহলে 2 আর 3 কোন নাম্বার অপশন আছে একটু দেখি, এই যে বি নাম্বার অপশন আছে জনগণ। তাহলে অ্যান্সার হচ্ছে কি, অ্যান্সার হচ্ছে 2 এবং 3। ওকে, সুন্দর একটা বোর্ড কোশ্চেন পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে পরের পেজে আবারও সেম টাইপের কোশ্চেন দেখবো। এই দেখছো সেম কোশ্চেন, কিন্তু খাদ্যদ্রব্য পচনের কারণ কি? পচনের কারণটা হচ্ছে ভাই দেখো সোডিয়াম বেনজয়েড, তুমি ওই অপশনগুলোর মধ্যে কোথাও সোডিয়াম বেনজয়েড পাইছিলা? পাও নাই কিন্তু। তাহলে এই সোডিয়াম বেনজয়েড যেহেতু পাও নাই, তাহলে এটা বাদ, চিন্তা করার দরকারই নেই। ওকে, তাহলে বলো পরেরটা কি, খাদ্যের জারণ অবশ্যই, অ্যান্টিঅক্সিডেন্ট অভাব অবশ্যই। তাহলে এবার 2 আর 3 হয়েছে, তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 2 এবং 3। এই যে এইটা হচ্ছে আমার অ্যান্সার। দেখছো একটা পেজ পড়ছো, সুন্দর দুটো এমসিকিউ হয়ে গেছে। কোশ্চেন কিন্তু একই, হ্যাঁ কোশ্চেন কিন্তু একই। ওকে, আচ্ছা পরের পেজে কি হয়েছে একটু দেখি জনগণ। খাদ্য দ্রবণ পচনে অন্যতম সহায়ক কোনটা? ওই যে 4টা সহায়ক বলছিলাম না, ঠিক আছে, যে খাদ্যের উপাদান থাকবে, আর্দ্রতা থাকবে, তাপ থাকবে এবং O2 থাকবে। তাহলে বলতো এখানের মধ্যে কোন অপশনটা আছে? এই যে O2 অপশনটা কিন্তু আছে জনগণ। তাহলে এই O2টা কিন্তু আমার অ্যান্সার। কথা কি বুঝতে পারতেছি ভাইয়া? ঠিক আছে, দেখছো জাস্ট একটা পেজ পড়ছো, একটা পেজ, এই একটা পেজের মধ্যে কিন্তু সুন্দর 3-4টা অবজেক্টিভ সুন্দর করে পেরে যাচ্ছ ভাই। ঠিক আছে, তো ওই পেজটিকে ভালো মতন পড়বা, ইনশাআল্লাহ আরো জোস কিছু হবে। ওকে, তো এখন লাস্ট কথা কি, সেটা হচ্ছে অণুজীব বৃদ্ধির জন্য কোনটি প্রয়োজন। এখানে একটু বোঝাই দিই, সেটা হইতেছে অণুজীব সবচেয়ে দ্রুত বৃদ্ধি পায় যখন হচ্ছে আমরা জলীয় মানে পানি সহ পরিবেশ পাই। ঠিক আছে, পানি বা হচ্ছে অ্যাকুয়াস সলিউশনের পরিবেশ পায়, অ্যাকুয়াস। ঠিক আছে, যদি অ্যাকুয়াস সলিউশনের পরিবেশ পায় তখন সে কি হয়, খুব দ্রুত হচ্ছে বংশ বৃদ্ধি করতে পারে। ফলে আলটিমেটলি কি হয়, আলটিমেটলি হচ্ছে অণুজীবটা খুব তাড়াতাড়ি খাবারকে নষ্ট করতে পারে। সো অণুজীব বৃদ্ধির জন্য সবচেয়ে ভালো পরিবেশ কোনটা? সবচেয়ে ভালো পরিবেশ হচ্ছে জলীয় পরিবেশ, কারণ অতিরিক্ত অম্ল হইলেও সে মারা যায়। ঠিক আছে, অতিরিক্ত অম্লীয়, অতিরিক্ত অ্যাসিডিক হইলেও ব্যাকটেরিয়া বাঁচে না, অতিরিক্ত অ্যাসিডিক হলেও ব্যাকটেরিয়া মারা যায়। আবার কি হয়, অতিরিক্ত যদি বেসিক হয় তাও কি ব্যাকটেরিয়া মারা যায়। সো অ্যাসিডিক বা বেসিক কোনোটার মধ্যে সে অতিরিক্ত হলে থাকতে পারে না, কিন্তু জলীয় হলে তাই ইজিলি সার্ভাইভ করতে পারে এবং ওটা ওর জন্য খুবই সুইটেবল একটা পরিবেশ। সো এখানে অ্যান্সার হবে কি, জলীয় পরিবেশ। ঠিক আছে, ওই মোটামুটি একটা পেজ বাদ দিয়ে একটা মানে বিগত বছরগুলোতে এই একটা টপিকই হচ্ছে একটু এক্সট্রা আসছিল, কত বছরের কোয়েশ্চেন। সো একটু দেখে যাইতে পারো বোধ হয়। ঠিক আছে, কমন সেন্স খাটালে ওটা পারা যায়, বাট একটু যেহেতু
আসছে এই পরীক্ষা, একটু জেনে রাখা ভালো আর কি, ঠিক আছে। সো এই 4টা এমসিকিউ হচ্ছে মোটামুটি পড়লেই চলবে, এবং এই 4টা এমসিকিউ মোটামুটি হচ্ছে ভালো করে হচ্ছে পড়লে এগুলাই বারবার রিপিট হয়েছে আমি দেখছি, ঠিক আছে। সো এগুলো একটু ভালো করে পড়বো, তাইলে ইনশাল্লাহ চলবে, ঠিক আছে। তাহলে পরের টপিকে চলে যাব। আমাদের টাইপ 1 শেষ হয়ে গেল, এবার টাইপ 2 তে আমরা পড়বো হচ্ছে অনুমোদিত যে হচ্ছে আমাদের প্রিজারভেটিভ গুলা আছে। দ্যাট মিনস যে প্রিজারভেটিভ গুলা আমি ইজিলি হচ্ছে ছেড়ে দিছি, বাজারের মধ্যে আমরা খুব ইজিলি ইউজ করতে পারি সেগুলা। তো প্রথমে যেটা পড়তে হবে প্রাকৃতিক প্রিজারভেটিভ, মানে যেগুলো ন্যাচারাল সোর্স ইউজ করে তুমি ন্যাচারালি বানাইছো, কোনো এক্সট্রা কেমিক্যাল কোনো কম্পাউন্ড দাও নাই, তুমি নর্মাল ক্ষেত্রে করছো, আর্টিফিশিয়াল কিছু করো না আর কি তুমি, ঠিক আছে। একদম ন্যাচারাল রিসোর্স ইউজ করে তুমি জিনিসটা বানাইছো, সেগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ। এবং এখান থেকে মূলত পরীক্ষা একটা জিনিসই আসবে, সেগুলো হচ্ছে এক্সাম্পল গুলা, ঠিক আছে। এক্সাম্পল গুলো আসবে, হ্যাঁ, এই এক্সাম্পল গুলো আসবে, এবং এই এক্সাম্পল গুলো ভালো করে পড়বা, এবং যেগুলো বেশি আসে আমি ওইগুলো তাও দাগ দিয়ে দিচ্ছি। খাদ্য লবণ, চিনি, তারপর হচ্ছে এই যে হলুদ, রসুন, এই দুটো আসছে, ইথানল, ভিনেগার এটা বেশি আসছে, ঠিক আছে। আর সাইট্রিক অ্যাসিড, এই কয়েকটা হচ্ছে বেশি আসছে, বাট বাকিগুলো আমরা পড়বো, হ্যাঁ। কিন্তু হচ্ছে এই কয়েকটা যেগুলো আমি হলুদ কালার দিয়ে মার্ক করে দিছি, এগুলো হচ্ছে ইম্পর্টেন্টের মধ্যেও আরো ইম্পর্টেন্ট। দেখো তোমাদের কিন্তু ভাই 60-70 পেজের মানে মোটামুটি 30-40 পেজ বা 50 পেজের একটা চ্যাপ্টার, তার মধ্যে আমি কিন্তু মাত্র 1 পেজ 2 পেজ 3 পেজ করে আনার চেষ্টা করতেছি। এর চেয়ে আসলে ইজিয়ার কিছু করার ওয়ে নাই, কিন্তু এর মধ্যেও যদি তোমাদের আরো সহজ করতে চাই তখন হচ্ছে এরকম দাগ দিয়ে দিচ্ছি আর কি। বাট যদি কারো টাইম থাকে তাহলে কিন্তু সবগুলো এক্সাম্পলে পড়ার চেষ্টা করবো ভাই, ঠিক আছে ভাই, পারবো? ওকে জনগণ, তাহলে পরেরটার মধ্যে কি আছে, কিউরিং পরীক্ষায় আসে। মনে রাখবা কোন একটা খাদ্য দ্রব্য যেটা আছে, কোন একটা খাদ্য বস্তুকে যদি হচ্ছে খাদ্য লবণের ভিতরে ডুবিয়ে রাখা হয়, ঠিক আছে। ধরো কোন একটা খাবার আছে, কোন একটা খাবারকে যদি লবণের দ্রবণ যে আছে, লবণের দ্রবণে ডুবিয়ে রাখা হয়, তাহলে যেটা হবে ওটার নামে কিন্তু কিউরিং, ঠিক আছে, ওটার নামে কিউরিং। এখন খাবার লবণের পার্সেন্টেজটা কত হয় এটা পরীক্ষা আসে, সে পার্সেন্টেজটা হচ্ছে 6 থেকে 8, অপশনে বেশি থাকে, 15 থেকে 20 আমি এখন অপশনে পাইনি। বিগত বছরের কোয়েশ্চেন গুলোতে 7 থেকে 8 যেটা আছে না, এটাই হচ্ছে পার্সেন্টেজ আকারে থাকে। হাজার স্যারের বই তো মনে এটাই দেওয়া আছে, এটাই পড়ো তোমরা, ঠিক আছে। 15 থেকে 20 দেখে রাখো, বাট আহামরি মনে না রাখলেও চলবে। কিউরিংটা খুব ভালো করে মনে রাখবা, যে যখনই কিউরিং ওয়ার্ডটা আসবে মনে রাখবা কিউরিং করতে কি লাগে, লবণ লাগে। খালি মাথায় রাখবা কিউরিং করতে কি লাগবে, খাবার লবণ লাগবে, NaCl, ওকে। তারপরটার মধ্যে কি আছে, এবার অনুমোদিত ফুড প্রিজারভেটিভ হচ্ছে 3 প্রকারে বিভক্ত, 3টা সাইডে বিভক্ত। একটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট, ক্লিয়েটিং এজেন্ট, এই 3টা, ঠিক আছে। এখানে ফার্স্ট কোয়েশ্চেন যেটা আসে, অনুমোদিত ফুড প্রিজারভেটিভ কয় ভাগে বিভক্ত, অ্যান্সার হচ্ছে 3 ভাগে বিভক্ত। তাহলে এই পেজটা থেকে আমি কি পড়তে বলতেছি বুঝো, প্রাকৃতিক প্রিজারভেটিভের এক্সাম্পল গুলা পড়বা ফার্স্ট, সেকেন্ড পড়বা হচ্ছে কিউরিং এর ডেফিনেশন, এবং কিউরিং ইউজ করতে কি লাগে, NaCl কে লাগে, ঠিক আছে, এটা মাথায় রাখবা। থার্ড মনে রাখবা যে অনুমোদিত ফুড প্রিজারভেটিভ কয় ভাগে বিভক্ত, 3 ভাগে বিভক্ত। এবার এই যে 3টা আছে, এই 3টা থেকে আমরা কি পড়বো সেটা আমরা পরের পেজে ছকে দেখে ফেলবো, ঠিক আছে। কারণ এই 3টা আসলে বললে অনেক কিছু বলা যায়, কিন্তু আমি বললাম না তোমাদের 5-6 পেজকে আমি 1-2 পেজে আনার চেষ্টা করছি। সো এটাকে যদি আমি ছক আকারে আনার চেষ্টা করি, তাহলে একটু দেখো তো ভাই কি হয়েছে এখানে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ফার্স্ট, অবশ্যই যেখানে হচ্ছে মাইক্রোবিয়াল ওয়ানটা মানে কি, মানে হচ্ছে যে মাইক্রো অর্গানিজম গুলাকে নষ্ট করবে, ঠিক আছে, নামের মধ্যে আছে মাইক্রোবিয়াল। অ্যান্টি মানে কি, যে নষ্ট করে, রাইট। তাহলে এখানে কি হচ্ছে, যারা হইতেছে মাইক্রো অর্গানিজম গুলাকে নষ্ট করে দিবে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো অ্যান্টিমাইক্রোবিয়াল। এবং অ্যান্টিমাইক্রোবিয়ালের মধ্যেও কিন্তু তুমি এক্সাম্পল গুলা পড়বা, ঠিক আছে। অ্যান্টিমাইক্রোবিয়ালের মধ্যেও কিন্তু তুমি শুধু এক্সাম্পল গুলা পড়বা, সাধারণত ডেফিনিশনটা আসে আর এক্সাম্পল গুলো আসে। আর এখানে যেগুলো সবুজ মার্কিং করা আছে সেগুলো হচ্ছে পরীক্ষায় বেশি আসছে, কারণ এগুলো তো আমার সবসময় মনে থাকে না। সো আমি একদম টেস্ট পেপারে যখন মানে রিসার্চ করতেছিলাম তখন যেগুলো পরীক্ষায় বেশি আসছে আমি ওইগুলো মার্ক করে দিছি, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা বাদ গেছিল, মাত্র মনে পড়ছে, সোডিয়াম সরবেট যেটা আছে না এইটা, আর হচ্ছে এই যে সোডিয়াম নাইট্রেট যেটা, এটা আমি লাস্ট পেজে পাইছিলাম, দাগাইতে ভুলে গেছি, হ্যাঁ। এগুলো একটু মাথায় রেখো, হ্যাঁ, যে ভাই কি হইছে এখানে যে সবুজ এবং হচ্ছে যে ওই হলুদ কালার দাগ দিয়ে রাখছি এগুলো হচ্ছে পরীক্ষায় বেশি আসে, ঠিক আছে। সো যদি একান্তই বাকিগুলো পড়ার টাইম না পাও তাহলে অ্যাটলিস্ট এই সবুজ কালারের গুলো একটু মনে রাখো যে এগুলো হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল, তাইলে চলবে, হ্যাঁ ভাই। আচ্ছা, তাহলে পরেরটার মধ্যে কি হয়েছে জনগণ, দেখো পরেরটার মধ্যে হচ্ছে আমাদের কাছে কি আছে, পরেরটার মধ্যে আমার কাছে আছে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট কি জিনিস, যে সকল রাসায়নিক পদার্থ চর্বি বা লিপিড অণুর জারণ বিজারণে অংশগ্রহণকারী
O2 এবং এদের মুক্তমূলককে শোষণ করে চেইন বিক্রিয়ার মাধ্যমে গঠন করতে পারে, তাকে অ্যান্টিঅক্সিডেন্ট বলতেছি। সহজ কথা হচ্ছে আমরা একটু আগে পড়ে ফেলছি যে মূলত আমাদের তৈলাক্ত বা চর্বিযুক্ত যে খাবার ওটার মধ্যে জারণ বিজারণ হইলে বা O2-র মাধ্যমে আমার কি হয়, আমার আলটিমেটলি খাবারটা নষ্ট হয়ে যায়। তাহলে যদি আমি O2-কে বিক্রিয়া করতেই না দেই তাহলে কি জিনিসটা আমার জন্য সহজ হয়ে যাবে? তাহলে O2-কে বিক্রিয়া করতে না দেওয়ার জন্য কি করতে হবে, ওর বিক্রিয়ার চেইনটাকে নষ্ট করতে হবে। তো ওর বিক্রিয়ার চেইনটাকে নষ্ট করতে তুমি যে যে হচ্ছে পদার্থটা যোগ করতেছো ওই পদার্থগুলোকে আমরা কি বলবো, ওই পদার্থগুলোকে কিন্তু আমরা বলবো হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। ওকে, এবং অ্যান্টিঅক্সিডেন্টটা খুব ভালো করে পড়তে হবে, এখানে মোটামুটি সবগুলো এক্সামে আসে, ঠিক আছে ভাই। এবং আরো ইম্পর্টেন্ট বলি, এগুলো কিন্তু ফুল ফর্ম গুলো পড়তে হবে, এই যে BH এর ফুল ফর্ম, BHT এর ফুল ফর্ম, TBHQ এর ফুল ফর্ম, ঠিক আছে, প্রোপাইল ফুল ফর্ম, এগুলো প্রত্যেকটা কিন্তু পড়তে হবে, ঠিক আছে। এবার শোনো ভাইয়া, এখানে একটু মাথায় রাখতে হবে যে এই যে এখানে শুরুর দিকে যে চারটা আছে এই চারটা হচ্ছে কৃত্রিম, ঠিক আছে, এই চারটা হচ্ছে কৃত্রিম, এই চারটা হচ্ছে কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। আর এখানে নিচের দিকে যে চারটা দিছি আমি, নিচের দিকে যে চারটা দিছি ভিটামিন A, ভিটামিন E, যেগুলো তোমরা নরমালি নাম শোনো সেগুলো হচ্ছে প্রাকৃতিক, ঠিক আছে, সেগুলো হচ্ছে প্রাকৃতিক। এইখানে এই ভাগটা হচ্ছে MCQ-তে আসছে, সো একটু ভালো করে দেখে নিব, হ্যাঁ ভাই। আর এগুলো কিন্তু ফুল ফর্ম সহ পড়তে হবে ভাই, BH এর ফুল ফর্ম কি, BHT এর ফুল ফর্ম কি, TBHQ এর ফুল ফর্ম কি, ঠিক আছে, এগুলো ভালো করে দেখবা, কারণ আলটিমেটলি এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। এক্সাম্পল মূলত হচ্ছে ডেফিনেশন এবং এক্সাম্পল গুলা লাগবে, দেখো কিন্তু ভাই বারবার বলতেছি, হ্যাঁ, ডেফিনেশন এবং এক্সাম্পল গুলা লাগবে। পরবর্তীতে এখানে কিলেটিং এজেন্ট আছে। কিলেটিং এজেন্ট ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে যেটা বললাম যে অবস্থান্তর মৌল যেটা আছে ওইটার প্রেজেন্সে, অবস্থান্তর মৌল বলা উচিত না, অ্যাকচুয়ালি অবস্থান্তর আয়ন যেটা আছে, অবস্থান্তর আয়নগুলা কারণে আলটিমেটলি কোন একটা বিক্রিয়া, ওই যে মনে আছে না যে আমাদের কোন একটা খাদ্যবস্তু যখন অক্সিজেনের সাথে দ্রুত জারণ বিজারণ বিক্রিয়া করে তখন খাবার নষ্ট হয়, কিন্তু অবস্থান্তর মৌলগুলা প্রভাবক হিসেবে কাজ করতে পারে, ঠিক আছে। তো ওই অবস্থান্তর মৌলগুলা যে আছে ওরা আলটিমেটলি প্রেজেন্ট থাকলে খাবারের মধ্যে ওরা আরো দ্রুত খাবারকে নষ্ট করে ফেলে। সো ওইভাবে যদি নষ্ট হয় তাহলে কি নর্মাল টাইমের চেয়ে আরো তাড়াতাড়ি খাবার নষ্ট হয়ে যায় না? সো ওইটাকে থামাইতে যে আসে তার নাম হচ্ছে কিলেটিং এজেন্ট। যেমন দেখো এখানেই বলছে যে আমাদের যে অবস্থান ধাতু আছে এটা 2 বা ততোধিক সন্নিবেশ বন্ধন দ্বারা আবদ্ধ রাখতে যে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় তাকে কিলেটিং এজেন্ট বলে। কারণ দেখো যদি হচ্ছে পদার্থটা অন্য কিছু গঠন করে ফেলে, তো একটা জটিল যৌগ বা অন্য কিছু গঠন করে ফেলছে, সে যদি বিক্রিয়া অংশগ্রহণ করতে না পারে, প্রভাবক হিসেবে কাজ করতে না পারে, তাহলে তো আমার কাজটা হয়ে যাচ্ছে, তাই না? সো মনে রাখবা কিলেটিং এজেন্টের মেন কাজ কি, মেন কাজ হচ্ছে অবস্থান্তর আয়ন যেগুলো আছে সেগুলো যেন প্রভাবক হিসেবে কাজ করতে না পারে সেটা থেকে দূরত্ব বজায় রাখা। তাহলে তিনটা সাইডে কি দাঁড়াইলো, এক নাম্বার কি অ্যান্টি মাইক্রোবিয়াল, সে মাইক্রো অর্গান গুলাকে নষ্ট করতেছে, ঠিক আছে, ইস্ট, মোল্ড, ব্যাকটেরিয়া এগুলা। তারপর কি আছে অ্যান্টি অক্সিডেন্ট, কি করতেছে, অক্সিজেন যে জারণ বিজারণের চেইনটা ইউজ করে সে ওই চেইনটাকে ভাঙতেছে। আর এখানে লাস্টে আছে কিলেটিং এজেন্ট, ও কি করে আমাদের খাবারের মধ্যে যে অবস্থান্তর আয়নগুলো থাকে সেগুলো যেন খাবারকে নষ্ট করতে না পারে সেই জন্য সে কি করে, সেই জন্য হচ্ছে অবস্থান্তর আয়নগুলোকে সে ধরে রাখতে হেল্প করে, ঠিক আছে। এবং এর এক্সাম্পল গুলোর মধ্যে সবচেয়ে বেশি এক্সামে আসে হচ্ছে ইডিটিএ। ইডিটিএ পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। ইথিলিন ডাইঅ্যামিন পরীক্ষা একবার আসছে, সাইট্রিক অ্যাসিড এটাও মনে রাখতে পারো একবার আসছে, বাকিগুলো আসলে আমি আহামনে আসতে দেখি নাই, বাট অ্যাসকর্বিক অ্যাসিড আমার কাছে মনে হয় পড়ো, কারণ হচ্ছে এটা মনে হয় গত বছর বা তার আগের বছর মেডিকেল পরীক্ষা আসছে। সো মেডিকেল পরীক্ষা যেটা আসে তারপরে কয়েক বছর ওটা আসলে বোর্ড পরীক্ষা খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়, কারণ স্যারদের চোখে পড়ে, স্যার ভাবে যে দেই, ঠিক আছে। সো আমার কাছে মনে হয় এটা একটু মনে রাখতে পারলে ভালো। ওকে, নাইস। সো এই পেজটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট। এই যে একদম শুরুতে যে অ্যানালাইসিসটা দেখাইছিলাম যে ভাই এই যে সাইটটা, হ্যাঁ, এই যে এতগুলা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা বেসিক্যালি আসে হচ্ছে এই 2 পেজ থেকে, এই যে প্রাকৃতিক প্রিজারভেটিভ এক্সাম্পল কিউরিং এটা, এবং তারপরে হচ্ছে এই যে অ্যান্টি মাইক্রোবিয়াল, মাইক্রোবিয়াল এবং কিলেটিং এজেন্টের ডেফিনেশন, এবং এই সাইডে এই এক্সাম্পল গুলা থেকে, ঠিক আছে, এক্সাম্পল গুলা থেকে। ওকে, তো ভালো করে একটু দেখবো আমরা। হ্যাঁ, তো তোমাদের জন্য আরো সুবিধা করার জন্য আমি প্রত্যেকটা নিচেই আমি প্রত্যেকটা রেফারেন্স অ্যাড করার চেষ্টা করছি। কোনো জায়গায় প্রবলেম হলে তাও কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাইও, ঠিক আছে। কারণ আমি তো বললাম যেটা আসলে আমরা বই অত ঘাটার টাইম পাই না, সো যতটা সিম্পলিফাইড করা যায় তোমাদের জন্য আমি চেষ্টা করছি, দেখা যাক পারা যায় কিনা। হ্যাঁ জনগণ, তাহলে দেখো কি হয়। তাহলে এখানে কোয়েশ্চেনটা করছে যে নিচের কোনটি প্রাকৃতিক প্রিজারভেটিভ, ঠিক আছে, নিচের কোনটি প্রাকৃতিক প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে। সো আমি করছি কি তোমাদের জন্য, এখানে তো আমি পুরোটা দিয়েই রাখছিলাম, আরো
আরো সহজভাবে যেন তোমরা পড়তে পারো, এই জন্য শুধু এটার জন্য এটা দিয়ে রাখছি, ঠিক আছে। তো এখানের মধ্যে খেয়াল করো, তুমি কোনটা কোনটা পড়তে বলছিলাম, খাদ্য, লবণ, চিনি, তারপর হলুদ, রসুন, আর এই সাইডে পড়তে বলছিলাম ইথানল, ভিনেগার, এই 6টা পড়তে বলছিলাম। তো এবার দেখো কোশ্চেনের মধ্যে খুঁজো তাহলে এই অপশনগুলো আছে কিনা। দেখো সালফার ডাইঅক্সাইড তো এর মধ্যে নাই, তো বাদ। NaNO3 এর মধ্যে নাই, তাহলে বাদ। Na2CO3 এর মধ্যে নাই, বাদ। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে NaCl, কারণ এখানে যে খাদ্য লবণ যেটা ছিল সেটাই কিন্তু কি, সেটাই হচ্ছে NaCl, তাই না ভাই? সো তোমাদের যদি এই পেজটা অনেক ঘিজিবিজি লাগে তাহলে এরকম আমি প্রত্যেকটা কোশ্চেনের নিচে হয়তো এরকম কিছু দিয়ে রাখছি, ওইভাবে পড়লেও পারবা। তো পরীক্ষায় ভালো করার জন্য যা যা দরকার দেওয়ার চেষ্টা করছি, পারলেই চলবে ইনশাল্লাহ ভাই। হ্যাঁ, তাহলে চলো পরেরটাই যাই। পরেরটার মধ্যে কি বলছে আবারও, এই যে সেম কোশ্চেন, কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। তার প্রাকৃতিক খাদ্য সংরক্ষণের মধ্যে আবারও খাদ্য, লবণ, চিনি, হলুদ, রসুন, আর এই সাইডে ইথানল, ভিনেগার, এই 6টা, ঠিক আছে। সো এখানের মধ্যে দেখো তো কোন অপশনটা আছে, এই যে NaCl। NaCl দেখলে এখন তোমাদের কি খাদ্য সংরক্ষণ মানে সেই যে ন্যাচারাল রিসোর্সে করা যায় সেটা কি মাথায় আসতেছে না এখন, বলো তো? কারণ দুইটা এমসিকিউ পরপর কিন্তু সেম জিনিসই আসছে, ঠিক আছে। অপশন হয়তো চেঞ্জ হয়েছে, বাট মোটামুটি জিনিসটা কিন্তু একই, ঠিক আছে ভাই? পারবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। তাহলে জনগণ চলেন পরেরটায় চলে যাই। পরেরটার মধ্যে বলছে ভিনেগার যেটা আছে, সেই ভিনেগার হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের শতকরা পরিমাণ। মনে রাখবেন ইথানোয়িক অ্যাসিড হচ্ছে CH3COOH, এবং এটার 6 থেকে 10% যেটা আছে এইটাকেই কিন্তু আমরা কি বলবো, এইটাকেই কিন্তু আমরা ভিনেগার বলবো। এইটা কিন্তু পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, মানে পরীক্ষার সবচেয়ে বেশি যে টপিকটা কোশ্চেন আসছে সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। অলমোস্ট 3-4 বার 5 বার করে আসছে, ঠিক আছে। সো ভালো করে আমরা একটু দেখবো যে 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিডকে কি বলা হয়, আমাদের ভিনেগার বলা হয়। সো অ্যান্সার কত নাম্বারটা? অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা, ঠিক আছে। এ নাম্বারটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, ভিনেগারে ইথানোয়িক অ্যাসিডের শতকরা পরিমাণ। আচ্ছা, এই পর্যন্ত গেল। তাহলে এবার জনগণ এই পর্যন্ত কাজটা করে ফেললাম। তাহলে এবার পরের পেজে কি আসছে একটু দেখো, নিচের কোনটি কিলেটিং এজেন্ট হিসেবে কাজ করতেছে। এই যে নিচে কিলেটিং এজেন্টের হচ্ছে আমি আবার এক্সাম্পল গুলো দিয়ে রাখছি, যেখানে EDTA, তারপর কি বলছিলাম ইথিলিন এমিন, আর হচ্ছে সাইট্রিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, এগুলো আছে, তাই না? কিলেটিং হিসেবে এসে কাজ করে। তাহলে এখন তোমরা দেখো কোন যে অপশনটা এখানে তোমার কাছে পরিচিত লাগতেছে। এখানে এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এই যে এই EDTA মিলছে, তাই না? এই EDTA এটা হচ্ছে আমার কি, আমার কিলেটিং এজেন্ট। ওকে, সবাই পারবো জনগণ ইনশাল্লাহ। হ্যাঁ, খালি একটু দেখবো, সুন্দর করে বোঝার চেষ্টা করবো, মিলাই নিবো, তাহলেই কাজ শেষ, ঠিক আছে। ওকে, তাহলে পরেরটায় চলে যাই। এবার হচ্ছে নিচের কোন উপাদান দ্বারা খাদ্য সংরক্ষণ পদ্ধতিকে কিউরিং বলা হয়। কি বলছিলাম, কিউরিং মানে ওখানে কি ইউজ করতে হবে, NaCl এর 7 থেকে 8% যে দ্রবণটা আছে সেই দ্রবণটাকে ইউজ করতে হবে, তাই না? কিউরিং মানেই কি, ওখানে NaCl ইউজ করতে হবে মাস্ট, ঠিক আছে। তো এখানে বলো তো কি আসবে অ্যান্সার, এখানে আসবে হচ্ছে খাদ্য লবণ বা NaCl, এটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে ভাই? পারবো। পরের পেজে আবার সেম কোয়েশ্চেনটাই আছে, এখানে কি বলছে, কিউরিং এ কোনটি ব্যবহৃত হয়। সো এখানেও অ্যান্সার কিন্তু ওই NaCl, হ্যাঁ NaCl। ওকে, এই সুন্দর করে আমাদের অ্যান্সারটা হয়ে গেছে, ঠিক আছে। অপশন চেঞ্জ হবে, আগেরটাই দেখো অপশনটা বি, সরিষার তেল, চিনি এগুলো দিয়েছিল, এটার মধ্যে জাস্ট অপশন চেঞ্জ হয়েছে, NaI, NaB এর, NaCl, NaF, বাকি সব কিন্তু হুবহু সেম। হ্যাঁ, আর তারপরে পেজে আবার ডেফিনিশন নিয়ে কাজ করছে। দেখো যে ভাই কি হইছে, গাঢ় লবণ যেটা আছে, এই গাঢ় লবণ দ্রবণের সাহায্যে ডুবিয়ে রাখলে, খাদ্য দ্রবণ যখনই লবণে ডুবাবো তখনই তার নাম কি বলতো, কিউরিং। এই যে কিউরিং হবে অ্যান্সার, ঠিক আছে। এই যে কিউরিংটা অ্যান্সার হয়ে গেছে। পারবো তাহলে জনগণ? সহজ কিন্তু, একটু ঠান্ডা মাথায় কাজটা করবো, ইনশাল্লাহ সব সময় পারবো ভাই। ওকে, আচ্ছা ওকে, তাহলে এ পর্যন্ত কিন্তু আমরা সুন্দর করে জিনিসগুলো বুঝে ফেলছি, তাই না? তো এখন চলো পরের পেজে চলে যাই। পরের পেজে কি আছে একটু দেখো। পরের পেজে হচ্ছে আবার ভিনেগারের মধ্যে শতকরা কত অংশ বিদ্যমান। এখানে খেয়াল করো কিন্তু, এটা কেন রাখছি আমি তোমাদেরকে বলি, যে আমরা তো পড়ে আসছি যে ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10%কে কি বলে, 6 থেকে 10%কে ভিনেগার বলে। এটা কিন্তু বলছিলাম, খেয়াল করছো, 6 থেকে 10%কে ভিনেগার বলে। কিন্তু খেয়াল করো এখানে কিন্তু ইথানোয়িক অ্যাসিডের পরিমাণ চায় নাই, কোশ্চেন চাইছে কত শতাংশ পানি বিদ্যমান। খেয়াল করছো, তাহলে যদি 6 থেকে 10% ভিনেগার হয়, তাহলে এর মধ্যে পানি কত শতাংশ আছে, বিয়োগ করে দাও 100 থেকে, পানি আছে কতটুকু, 90 থেকে 94%, ঠিক আছে। 90 থেকে 94% পরিমাণ এখানে কি আছে, পানি আছে। সো এখানে কিন্তু এই পার্সেন্টেজটা চাইছে, এবং এটাই কিন্তু 1 নাম্বার অপশনটাই কিন্তু ট্র্যাপ, ঠিক আছে ভাই। কেন ট্র্যাপ, কারণ আমরা তো
ভিনেগারের মধ্যে ইথানিক অ্যাসিড পড়ে অভ্যস্ত, তাই না? সো আমরা সবাই 6 থেকে 10%টাকে মাথায় রেখে বসায় দিই, কিন্তু এখানে কিন্তু পরীক্ষা কোশ্চেন এটা করে নাই, খেয়াল করছো? এখানে কিন্তু 1 নাম্বার এই জন্যই দিছে যেন তোমরা 6 থেকে 10% দাগায় ফেলাও, কিন্তু পরীক্ষা কি এটা চাইছে? পরীক্ষায় কিন্তু পানির পরিমাণ চাইছে। পানির পরিমাণটা কত বলো দেখি ভাই? পানির পরিমাণটা হচ্ছে জনগণ 90%। এই যে 90, দেখছো ভাই? খুব সহজ একটা কোশ্চেন, কিন্তু হালকা একটু ট্র্যাপ দিয়ে ধ্বংস করে ফেলছে জীবন, ঠিক আছে? সো এইসব ট্র্যাপে কিন্তু পা দেওয়া যাবে না, একটু ফোকাস করে কাজ করতে হবে জনগণ, কারণ একটু ফোকাস এদিক সেদিক হইলেই ট্র্যাপে পড়বা, 1 মার্ক গন, ঠিক আছে ভাই? সো একটু সাবধানে, হ্যাঁ? আচ্ছা, পরেরটায় যাই। পরেরটা হচ্ছে নিচের কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট। এখন অ্যান্টিঅক্সিডেন্টকে নিয়ে কাজ করবো জনগণ। তাহলে বলো অ্যান্টিঅক্সিডেন্ট মানে কি? যারা হচ্ছে ওই যে অক্সিজেনের যে চেইন রিয়াকশনটা ওটাকে যে থামাবে, তাই না? তাহলে অক্সিজেনের চেইন রিয়াকশনকে নষ্ট করতে হবে। O2 এর চেইন রিয়াকশন কি করতে হবে? চেইন রিয়াকশনকে নষ্ট করতে হবে। এটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টের মেইন বেস ফর্ম, ঠিক আছে? তাহলে এখানে কি বলছিলাম মনে আছে? এই যে BHA, BHT, গ্যালিন এগুলো যেগুলো আছে এইগুলা কিন্তু হচ্ছে কৃত্রিম, এগুলো হচ্ছে কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। আর এখানে নিচে যে চারটা আছে ভিটামিন সি, ই, এগুলো কি? এগুলো হচ্ছে প্রাকৃতিক, এগুলো হচ্ছে প্রাকৃতিক, আমাদের প্রাকৃতিক হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। তাহলে এখানে প্রাকৃতিক আর মানে প্রাকৃতিক কৃত্রিমের মধ্যে কেন গ্যাঞ্জাম করে নাই, তার নর্মাল একটা হইলেই চললো, ঠিক আছে? তাহলে এখানের মধ্যে দেখো কি কি অপশন আছে। এখানের মধ্যে এই যে BHT তো আমরা ইডিটিও তো আমরা আগের পেজে পড়ছি, ইডিটিও হচ্ছে একটা কিলেটিং এজেন্ট, তো হচ্ছে একটা কিলেটিং এজেন্ট, ঠিক আছে? বাকিগুলো কি? বাকিগুলো হচ্ছে ন্যাচারাল প্রিজারভেটিভ। আর এখানে তাহলে অ্যান্সার হচ্ছে এইটা, এই যে BHT, এই যে দেখো এখানে BHT দেওয়া আছে, ফুল ফর্মটা হচ্ছে বিউটাইলেটেড হাইড্রোক্সিটোলুইন, ঠিক আছে? বিউটাইলেটেড হাইড্রোক্সিটোলুইনকে নিয়ে কাজ করতেছো, এরকম সুন্দর করে ফুল ফর্ম গুলো কিন্তু পড়বা, প্রত্যেকটারে ফুল ফর্ম কিন্তু পড়বা ভাই, ঠিক আছে? আমি হয়তো যখন যেটা লাগতেছে আমি অনুযায়ী মার্ক করে দিচ্ছি, বাট যা যা দেওয়া আছে, কারণ আমি তো আগেই বললাম যে আমি এমনি অনেক শর্ট করে ফেলছি, সো অ্যাটলিস্ট এইটার মধ্যে আর কিছু বাদ দিও না ভাই, তাহলে কিন্তু বিরোধ হয়ে যাবে একটু, হ্যাঁ? ওকে, চলো তাহলে আমরা খুব দ্রুত আগায় যাচ্ছি, ভাল লাগতেছে, সুন্দর জিনিসপাতি, তাই না? চলো আগায় যাই। পরেরটার মধ্যে কি আছে? আবার সেম। এইবার দেখছো, এবার কিন্তু কোয়েশ্চেনের মধ্যে বলছে প্রাকৃতিক। এই প্রাকৃতিক কিন্তু এই জন্য বারবার বলতেছিলাম যে ভাই উপরের যে চারটা আছে BHT, BHA, TBHQ এগুলা কিন্তু কৃত্রিম প্রিজারভেটিভ, এগুলা কিন্তু কৃত্রিম, ঠিক আছে? কিন্তু অপর দিকে এই যে নিচের যে চারটা আছে, এই নিচের যে চারটা, হ্যাঁ, এগুলা কিন্তু কি? এগুলা কিন্তু ভাই প্রাকৃতিক, হ্যাঁ, এগুলা কিন্তু প্রাকৃতিক, এগুলা কিন্তু প্রাকৃতিক আমার অ্যান্টিঅক্সিডেন্ট। তা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে কাজ করতেছি আমরা। তাহলে বলেন এখানটার মধ্যে ফার্স্ট অফ অল TBHQ কিন্তু এই জন্য 1 নম্বরে দাও, কারণ এটা হচ্ছে ট্র্যাপ, ঠিক আছে? এটা কিন্তু ট্র্যাপ। কেন ট্র্যাপ? কারণ আমরা সবাই অ্যান্টিঅক্সিডেন্ট শুনলেই এই উপরে চারটা মুখস্থ করে যাই এক্সাম হলের জন্য। সো যেটা হয় যে BHA, TBHQ আর হচ্ছে BHA, BHT, TBHQ এই তিনটা সবারই মোটামুটি মুখস্থ থাকে, বুঝছো? অ্যান্টিঅক্সিডেন্ট বললে। সো যেটা হচ্ছে এটা যে কৃত্রিম, জাস্ট এই ওয়ার্ডটুকু মাথায় রাখলেই তুমি কিন্তু কোশ্চেনটা অ্যান্সার করতে পারো। কারণ দেখো ও হচ্ছে কৃত্রিম আর ইডিটিএ তো হচ্ছে কিলেটিং এজেন্ট, তো অনেকবারই পড়তেছি আমরা, তাই না? ইডিটিএ কিন্তু কিলেটিং এজেন্ট, সো ওইদিকে নাই। তাহলে এখানে প্রোপাইল গ্যালেট যেটা আছে এটাও কিন্তু কৃত্রিম, ঠিক আছে? এটাও কিন্তু কৃত্রিম, এটাও কিন্তু কৃত্রিম, ঠিক আছে? মানে এদেরকে আলাদা ল্যাবে বানাইতে হয়েছে। তাহলে শুধুমাত্র নেচারাল রিসোর্সের মাধ্যমে কোনটা হচ্ছে? এই যে বি নাম্বারটা। সো এই বি নাম্বারটা কিন্তু জনগণ আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে ভাই? পারবো? কোনো সমস্যা আছে কারো? নাই কিন্তু, একদমই সহজ জিনিস, ঠান্ডা মাথায় কাজ করবা, সবসময় অ্যান্সার মিলবে ইনশাল্লাহ। ওকে, চলো তাহলে পরেরটায় যাই। পরেরটার মধ্যে বলছে কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট, আবার সেম কোয়েশ্চেনই করছি আমরা, এবার কিন্তু প্রাকৃতিক ওগুলো কিছু নাই, ঠিক আছে? চলো তাহলে অ্যান্সার কোনটা হয় দেখে ফেলি। সো এখানের মধ্যে দেখো, এইখানের মধ্যে খেয়াল করো আগেরগুলোতে কিন্তু ফুল ফর্ম দেওয়া ছিল। দেখো সোডিয়াম বেনজোয়েট এটা তো নাই এগুলার মধ্যে, আবার সাইট্রিক অ্যাসিড এটাও নাই, সোডিয়াম নাইট্রেট এটাও নাই, ঠিক আছে? তাহলে এখানের মধ্যে খেয়াল করো, যেটা মাথায় রাখতে হবে, তুমি কিন্তু BHA, BHT, TBHQ এগুলা ফুল ফর্ম এতক্ষণ ধরে তুমি শর্ট ফর্ম গুলো হচ্ছে মনে রাখতে পারো ইজিলি, কিন্তু এখানে কিন্তু অপশন যেটা দিছে এটা খেয়াল করে দেখো, বিউটাল, এটা হচ্ছে বিউটাল এড বি হাইড্রেট, এটা হচ্ছে H আর অ্যানিসোল A, তাহলে BHA যেটা আছে, এখন BHA যেটা আছে সেটাকে নিয়ে কাজ করতে হইতেছে। এখানে খুব সাবধান যেটা মাথায় রাখো ভাই, যে এখানে কিন্তু হচ্ছে শর্ট ফর্মটা পড়লেও কিন্তু তুমি ব্যাপারটা পারতা না, কারণ এখানে কিন্তু অপশনের মধ্যে মানে এই অপশনটা কিন্তু এমন ভাবেই দিছে যে ফুল ফর্ম না জানলে আসলে এই কোশ্চেনটা পারা পসিবল না, ঠিক আছে? এখানে কিন্তু ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে যে তুমি কম পড়ো, তার জোটটুক যা পড়ছো ওইটুক কিন্তু একটু ডিটেলসে পড়তে হবে ভাই, নাহলে বিপদ হয়ে যাবে, ঠিক আছে? তুমি যদি শুধু BHA, BHT, TBHQ মুখস্থ করে গেছো, ধরো জিকির করে করে মুখস্থ করে গেছো, বাট তুমি হচ্ছে ফুল ফর্ম গুলা জানো না, পরীক্ষা হলে আসছে ফুল ফর্ম, তাইলে তো একটা মার্ক গন, ঠিক আছে? তখন কিন্তু তোমার ওই চ্যাপ্টারটার জন্য তুমি যা যা টাইম ইনভেস্ট করছো এটা কিন্তু পুরোটাই বাদ হয়ে যাবে। তাই একটু কষ্ট করবো, একটু লিখে লিখে পড়াশোনা করবো, হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা সামনে আগাই।
এবার বলছে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আছে এটা মেইন কাজটা কি? মেইন কাজ হচ্ছে ওই যে অক্সিজেনের মাধ্যমে জারণ বিজারণ মন্থর করা, এটা ঠিক আছে। তাপমাত্রা নিয়ন্ত্রণ করা ওর কাজ না, পানি শোষণ করা ওর কাজ না, তাহলে ওর কাজ হচ্ছে শুধু 1 নাম্বারটা। তাহলে 1 নাম্বারটা নিয়ে কাজ করবে। তো আমরা বলছি তাই না যে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ কি, যে আমার O2 এর যে চেইন রিঅ্যাকশনটা সেই চেইন রিঅ্যাকশনকে নষ্ট করা, আর O2 চেইন রিঅ্যাকশন নষ্ট করলে কি হবে, অটোমেটিক জারণ বিজারণ বন্ধ হয়ে যাবে। ওটাই লিখছি এখানে, মন্থর মানে বন্ধ হওয়া। হ্যাঁ, ওকে ঠিক আছে। তাহলে আমরা পারলাম একটা এমসিকিউ। তো পরেরটার মধ্যে চলে যাই। ফরমালিন, ফরমালিনের মধ্যে কত পার্সেন্ট মিথানল থাকে? এটা হচ্ছে 40%। ঠিক আছে, 40% মিথানল থাকে। মিথানলের সংকেত মনে আছে তো নাকি? HCHO, এগুলো যেন ভুল না যায়। হ্যাঁ ভাই, 40% মিথানল যদি থাকে তখন জনগণ এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে ফরমালিন। ওকে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, বিশেষ করে পরীক্ষায় কিন্তু এই দুইটাই আসে। 40% HCHO কে কি বলা হয়? HCHO কে বলা হয় ফরমালিন, এটা একটা আসে। আর কি আরেকটা কি পড়ছো মনে আছে? 6 থেকে যে 10% CH3COOH আছে এটাকে ভিনেগার বলে। এই দুইটা কিন্তু পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। দুইটার মধ্যে যে কোনো একটা অলমোস্ট প্রতি বছরই আসে। সো একটু ভালো করে আমরা জিনিসগুলো দেখে রাখবো আমরা। হ্যাঁ, ওকে, পারা যাবে জনগণ? যাবে। ওকে, তাহলে পরেরটা কাজটা করে ফেলি। পরেরটা হচ্ছে প্রিজারভেটিভ যেটা আছে, প্রিজারভেটিভ হিসাবে ব্যবহৃত হয় কোনটি? দেখো, প্রিজারভেটিভ হিসাবে অবশ্যই ইথানোয়িক অ্যাসিডটা আসবেই, কারণ ওর 6 থেকে 10% কিন্তু তুমি ভিনেগার বলো তাই না? সো এটা অবশ্যই প্রিজারভেটিভ হিসাবে ইউজ হয়, কথা সত্য। ঠিক আছে, তারপর BHA BHT, এটা তো এতবার করে পড়ছো। এগুলো কি? এগুলো হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট তাই না? এটা কি অ্যান্টিঅক্সিডেন্ট, অনেকবার করে পড়ছো আজকে তাই না? তারপর দেখো মিথানলকে তুমি কোথাও পড়ছো? মিথানল কিন্তু কোথাও পড়ো নাই, সো এটা বাদ। সো অ্যান্সার হবে কত কত? 1 এবং 2, এই দুইটা কিন্তু হচ্ছে আমার প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করা যায়। দেখছো, এতক্ষণ তুমি যে ক্লাসটা করছো এটা যদি ভালো মতন একটু খেয়াল করে থাকো তাহলে কিন্তু এখন তুমি নিজে নিজে কিন্তু এই জিনিসগুলো একটু পরিচিত পরিচিত লাগবে, দেখবা। ঠিক আছে, কারণ দেখো এখানে কিন্তু আহামরি খুব নতুন কিছু কিন্তু দিচ্ছে না। কোয়েশ্চেনগুলো সেমই রাখতেছে, অ্যান্সারও সেমই হইতেছে, বাট কিছু কিছু এদিক সেদিক ট্র্যাপ চেঞ্জ করতেছে। সো একটু ঠান্ডা করে পড়লে সব পারবা, কোনো প্যারা নাই। হ্যাঁ, পরেরটার মধ্যে কি আছে দেখো, যে প্রিজারভেটিভ যেটা আছে এটা ব্যবহৃত হইতে সাইট্রিক অ্যাসিডের পিএইচ এর মান কত? আমি বলি এই চ্যাপ্টারের জন্য দুইটা পিএইচ এর ভ্যালু মুখস্থ করতে হয়। একটা হচ্ছে ভিনেগার যেটা আছে, ভিনেগার দ্যাট মিন্স হচ্ছে CH3COOH। হ্যাঁ, CH3COOH যেটা আছে এটার পিএইচ এর ভ্যালুটা পড়তে হয়, ওর পিএইচ এর ভ্যালু হচ্ছে 4.74। আর আরেকটা হচ্ছে মাত্র যেটা পড়বা সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিডের পিএইচ এর ভ্যালু কত? সাইট্রিক অ্যাসিডের পিএইচ এর ভ্যালু হচ্ছে 3.14। বাস, এই দুটো পড়লেই পরীক্ষায় কেল্লা ফতেহ, আর লাগবে না। ঠিক আছে, এই দুটো পড়লেই চলবে জনগণ। হ্যাঁ, একটা হচ্ছে CH3COOH, একটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। তাহলে বলো এখন কোশ্চেনে কি চাইছে? সাইট্রিক অ্যাসিড, তাহলে অ্যান্সার হবে কত? 3.14। দ্যাট মিন্স সি নাম্বারটা অ্যান্সার হবে। হ্যাঁ, খুবই সহজ একটা জিনিস, ঠান্ডা মাথায় একটু দেখবো, সব পারবো। ওকে ওকে, তাহলে চলো আমরা সামনে আগায় যাই। পরেরটার মধ্যে কি বলছে? নিচের কোনটি অ্যান্টি মাইক্রোবিয়াল প্রিজারভেটিভ নয়? নয় মানে কোনটা না, অ্যান্টি মাইক্রোবিয়াল না কোনটা? ঠিক আছে, তাহলে এবার দেখো এই যে এখানের মধ্যে অ্যান্টি মাইক্রোবিয়াল যে সবুজ দাগগুলো হচ্ছে পরীক্ষায় বেশি আসে, মার্ক করে দিছি। দেখো এখানে সোডিয়াম বাইসালফাইড যেটা আছে, সোডিয়াম বাইসালফাইডটা এটা কিন্তু হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল। পটাশিয়াম বাইসালফাইডটা এটাও এটা হচ্ছে কি অ্যান্টিমাইক্রোবিয়াল। সো দুইটাই হচ্ছে পরীক্ষার মধ্যে আসছে। আবার কি সোডিয়াম নাইট্রেট, এটাও পরীক্ষায় আসছে। তো এখানে এই তিনটা কিন্তু অ্যান্টিমাইক্রোবিয়াল, এই তিনটাই কিন্তু অ্যান্টিমাইক্রোবিয়াল, এই তিনটাই কিন্তু অ্যান্টিমাইক্রোবিয়াল। বাট কোয়েশ্চেনে কি মাইক্রোবিয়াল চাইছে? অ্যান্সার হচ্ছে না। কোয়েশ্চেনে চাইছে কোনটা না, তাহলে অ্যান্সার হচ্ছে ফরমালিন, কারণ ফরমালিনটা কিন্তু অ্যান্টিমাইক্রোবিয়াল হয় নাই। ঠিক আছে ভাই, পারবো আমরা ইনশাল্লাহ, পারবো। তো চলো এবার আমরা এখান থেকে সুন্দর করে কাজটা করে ফেললাম। তাহলে পরের পেজে আবার চলে যাই, পরের পেজে এটা চলে যাই। হ্যাঁ, পরের পেজে কি আছে একটু দেখি। এটা হচ্ছে অধিক ফরমালিন যদি দেওয়া হয় তাহলে শরীরের উপর কি কি প্রভাব হবে? এটা খুবই কমন সেন্সের একটা কোয়েশ্চেন, তুমি ধরুন পড়ো নাই তাও তুমি জানবা যে ভাই কিডনি নষ্ট হয়ে যায়। আমাদের বাসায় আব্বা আম্মা সারাক্ষণ বলতেই থাকে বেশি খাইস না, তাহলে ধ্বংস হয়ে যাবে। কেন হয়? কারণ কিডনি নষ্ট হয়ে যায়, ক্যান্সার হইতে পারে, চোখ অন্ধ হয়ে যেতে পারে, তিনটাই হইতে পারে। অ্যান্সার হচ্ছে 1 2 3। একটু কমন সেন্স খাটাইলে বাঙালি হিসেবে তোমার এটা পারা উচিত। ঠিক আছে, যে কিডনি মানে বেশি পরিমাণে ফরমালিন দেওয়া থাকলে তোমার এগুলো হবে, তাই না? বাসাটা অনেকবার বলে, তাই না? চলো সামনে আগাই। তাহলে পরেরটার মধ্যে আছে BHT-র ফুল ফর্ম। এটা কিন্তু আমরা মাত্রই বলছিলাম। ঠিক আছে, এটা কি? বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন। ঠিক আছে, মনে রাখো একটা হচ্ছে বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিলিন অ্যানিসোল, অ্যানিসোলটা হচ্ছে BHA। আর যখন BHT তখন AT মানে কিন্তু টলুইন। ঠিক আছে, AT মানে কিন্তু হচ্ছে টলুইন। ওকে, তাহলে টলুইন যেটা একটা বাদ দিছি, টলুইন, টলুইন এটা হচ্ছে এটা। ঠিক আছে, সো এখানে এই যে টলুইন যেটাতে আছে সেটা হবে। ঠিক আছে, বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন। ওকে, আর যদি বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসোল হয়,
অ্যানিসোল, তখন এটা BHA হয়ে যাইতো। কথা বুঝতে পারছি? বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসোল হইলে BHA, আর যদি বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন হয় তখন এটা BHT। ওকে, পারবো জনগণ? পারবো। তাহলে পরেরটা চলে যায়, দেখি কি হচ্ছে এবার হচ্ছে কৃত্রিম যে প্রিজারভেটিভ গুলো আছে সেগুলোর মধ্যে অনুমোদিত কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট কতগুলা। এবার অনেকবার হচ্ছে তোমাদেরকে কিন্তু আমি এটা প্র্যাকটিস করাই ফেলছি। এবার ভিডিওটা সবাই একটু পজ করো, দেখো নিজে নিজে পারতেছো কিনা, ঠিক আছে? তাহলে একটু ভালো লাগা কাজ করবে ইনশাল্লাহ। তো এক্স্যাক্টলি এখন দেখো তোমাদের নিজেকে খুব ভালো লাগতেছে না, কারণ কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট তিনটাই পরিচিত, BHA পরিচিত, BST পরিচিত, TBSK পরিচিত, তাহলে তিনটাই হবে অ্যান্সার। দেখছো খুব ইজি একটা কোশ্চেন ছিল না? এতক্ষণ ক্লাসটা করে থাকলে কিন্তু এটা এতক্ষণে তোমাদের মুখস্থ হয়ে যাওয়া উচিত, ঠিক আছে? ওকে নাইস। তাহলে পরেরটা চলে যাবো। পরেরটার মধ্যে এবার আমাদের কি বলছে যে এখানে হচ্ছে মল্ট ভিনেগার প্রস্তুত করতে হবে। তো চলো জন্য আমরা একটা মল্ট ভিনেগার প্রস্তুত করে ফেলি, তো তোমাদের রিটেন পরীক্ষাতেও লাগবে, সো একটু দেখি ফেলি কি হয় আসলে। হ্যাঁ, তো এখানে কি হচ্ছে দেখো, C12H22O11, এটাকে আমরা বলি হচ্ছে কি, এটাকে আমরা বলি হচ্ছে সুক্রোজ বা চিনি বলি, ঠিক আছে? এখন সুক্রোজ বা চিনির মধ্যে তুমি পানি সহ বিক্রিয়া দিবা এবং এখানে হচ্ছে ইনভার্টেজটা যুক্ত করবা, ইনভার্টেজ। তাহলে ইনভার্টেজটা যুক্ত করলে কি পাওয়া যায় জনগণ বলো তো? পাওয়া যাবে হচ্ছে একটা গ্লুকোজ এবং একটা হচ্ছে ফ্রুক্টোজ। একটা গ্লুকোজ পাওয়া যাবে এবং একটা কি পাওয়া যাবে? একটা ফ্রুক্টোজ পাওয়া যাবে। একটা হচ্ছে গ্লুকোজ এবং একটা হচ্ছে ফ্রুক্টোজ, ঠিক আছে? এটা পাওয়া যাবে। ওকে, তাহলে দেখো প্রথম কাজ কি, যে আখের যে রস আছে বা গুড়ের আখের রস বা খেজুরের রস যেটা আছে সেখান থেকে আমরা হচ্ছে আগে সুক্রোজ বের করি, যেটা হচ্ছে C12H22O11, পানি নিয়ে তার মধ্যে ইনভার্টেজ নামে এনজাইমটা যোগ করি, ফলে এখানে একটা গ্লুকোজ একটা ফ্রুক্টোজ পাওয়া যায়। এবার গ্লুকোজ ফ্রুক্টোজ যেটাই হোক না কেন এটা তো হচ্ছে একটা অপরটার সমানু। এবার তুমি এখানে সুন্দর করে এটাকে নিয়ে আসো, এখানে নিয়ে আসার পর এখানে হচ্ছে জাইমেজ অ্যাড করবা। মনে রাখবা জাইমেজ এনজাইমের কাজ হচ্ছে সবকিছুকে অ্যালকোহলে কনভার্ট করা। জাইমেজ এনজাইমের কাজ কি? সবকিছুকে অ্যালকোহলে কনভার্ট করা। তাহলে এবার এখানে কি পাওয়া যাবে? এখান থেকে উৎপন্ন হবে অ্যালকোহল। এই যে এখানে অ্যালকোহল তৈরি হয়ে যাবে। তাহলে এটা ছিল স্টেপ 1। স্টেপ 1-এ তুমি কি করছো? চিনি থেকে সুন্দর করে গ্লুকোজ ফ্রুক্টোজ বানাইছো। তুমি স্টেপ 1-এ চিনি যেটা ছিল সেই চিনি থেকে হচ্ছে গ্লুকোজ বা ফ্রুক্টোজ এগুলা বানাইছো। কাকে ইউজ করছো? ইনভার্টেজ চিনি। আর সেকেন্ড পয়েন্টে তুমি কি করলা? সেকেন্ড পয়েন্টে তোমার যে গ্লুকোজ ছিল সেই গ্লুকোজের মধ্যে জাইমেজ দিছো, ফলে এখানে কিসে কনভার্ট হবে? ইথানল তৈরি হয়ে যাবে, ইথানল। আর থার্ড পয়েন্ট হচ্ছে এই মাত্র যে ইথানলটা তৈরি হয়েছে CH3CH2OH, এটাকে আমরা কি করব? আমাদের যে হচ্ছে অ্যাসিটোব্যাক্টর আছে, আমাদের যে অ্যাসিটোব্যাক্টর আছে এইটা দিয়ে মায়োকার্ডাম অ্যাসিটোব্যাক্টর আর কি, হ্যাঁ, এটার উপস্থিতিতে আমরা বিক্রিয়া করব, ফলে অ্যালকোহলটা জারিত হয়ে তীব্র জারণ হবে এখানে। হ্যাঁ, নিচে ছোট করে লিখে দিচ্ছি তোমাদের মনে রাখার জন্য, এটা এখানে তীব্র জারণ হয়। হ্যাঁ, এটা কিন্তু তোমার পরীক্ষা হলে লিখবা না, অ্যাসিটোব্যাক্টর লিখলেই চলবে। এখন এই অ্যাসিটোব্যাক্টরটা অটো সার্ভ করে জারণ করে ফেলে এবং এখানে কিন্তু তীব্র জারণ হওয়ার কারণে কি হবে? 2 কার্বন ছিল, এখানে তীব্র জারণের কারণে 2 কার্বনের একটা অ্যাসিড উৎপন্ন হবে এবং এইটারই 6 থেকে 10%কে আমরা কি পাই বলতো? এইটারে কিন্তু 6 থেকে 10%কে আমরা বলি হচ্ছে ভিনেগার, ভিনেগার বলি আমরা, ঠিক আছে জনগণ? তাহলে এখানে ওভারঅল ব্যাপারটা কি কি দাঁড়ালো দেখো, যে আখের রস থেকে মল্ট ভিনেগার প্রস্তুত হইতে ফার্স্টে চিনি থেকে গ্লুকোজ, তারপর কি গ্লুকোজ থেকে ইথানল, এরপর ইথানলকে জারণ করছো, এরপর ইথানল যেটা আছে এটাকে হচ্ছে জারণ করছো, জারণ করে কি বানাই ফেলছো? ভিনেগার বানাই ফেলছো, ঠিক আছে? সো এই 3টা পয়েন্ট পারলেই কিন্তু তুমি যে শুধু এমসিকিউ পারবা তা কিন্তু না, এমসিকিউতে শুধু হচ্ছে এই এনজাইম গুলো আসে, কিন্তু হচ্ছে রিটেন পরীক্ষায় কিন্তু এটা 3 মার্কে আসে যে মল্ট ভিনেগার কিভাবে প্রস্তুত করা যায়। সো এটা যারা যারা ভালো করে বুঝছো ওদের কংগ্রেচুলেশন, তোমরা 3 মার্কের আরেকটা সিকিউ কোশ্চেনও কিন্তু পড়ে ফেলছো, ঠিক আছে? চলো এবার পরেরটা চলে যাই। এবার খাদ্যদ্রব্যের মধ্যে কিভাবে সে প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। এখন যে কথাগুলো মাথায় রাখতে হবে যে ইথানোয়িক অ্যাসিড যেহেতু একটা অ্যাসিড, তাহলে ও জলীয় দ্রবণে কি দান করবে? ও কিন্তু জলীয় দ্রবণ যেটা আছে সে জলীয় দ্রবণে হচ্ছে H+ দান করবে। এখন H+ দান করা মানে কি বলতো? ও হচ্ছে একটা অ্যাসিডিক পরিবেশ ক্রিয়েট করবে, ও হচ্ছে একটা অ্যাসিডিক পরিবেশ ক্রিয়েট করবে এবং এই অ্যাসিডিক পরিবেশ যদি ক্রিয়েট করে তাহলে সে এই পরিবেশটাকে কি বানায় ফেলবে? pH এর ভ্যালু হচ্ছে 4.74 বানায় ফেলবে, ঠিক আছে? 4.74 বানায় ফেলবে। এখন pH এর ভ্যালু 4.74, এই রকম একটা পরিবেশ মানে তীব্র অ্যাসিডিক, তাহলে এই যে পরিবেশটা হচ্ছে এই তীব্র অ্যাসিডিক পরিবেশে ব্যাকটেরিয়া বা অন্য কোনো অণুজীব কিন্তু বাঁচে না। ব্যাকটেরিয়া বা অণুজীব কি করে না? বাঁচে না। এবং যেহেতু বাঁচে না তাহলে ওটা আমার জন্য প্রিজারভেটিভ হিসেবে কাজ করে, কারণ খাবারকে সেভ করে ফেলতেছে,
তাই না? প্রিজারভেটিভ মানে কি? খাবারকে সেভ করা, তাই না? এটা একটু মাথায় রাখবো। এবং সেকেন্ড আরেকটা পয়েন্ট যেটা মাথায় রাখতে হবে একটু, সেটা হচ্ছে আমাদের যে ভিনেগারটা আছে সেই ভিনেগারটা কিন্তু আচার তৈরিতে ব্যবহার করা হয়। আচার তৈরি মানে কি? পিকলিং, বুঝছো? পিকলিং মানে হচ্ছে কি তৈরিতে ব্যবহার করা হয়? আচার তৈরিতে ব্যবহার করা হয়, ঠিক আছে? আচার তৈরিতে ব্যবহৃত হয়, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবো, হ্যাঁ, কারণ আমরা অনেক সময় পিকলিং ব্যাপারটা আগে থেকে জানি না, সো একটু গ্যাঞ্জাম হয়ে যায়। ওকে, সো একটু ভালো করে পড়ে ফেলবো। এই দুইটা পয়েন্ট ঠিকঠাক মতো জানলেই ইনশাল্লাহ এমসিকিউ গুলোতে পার হয়ে যাবে, ঠিক আছে? পারবো ইনশাল্লাহ আমরা। তো চলেন সামনে আগাই। তো সামনে আগালে কি কি পাচ্ছি দেখেন। এবার বলছে ভিনেগার যে আছে এই ভিনেগার খাদ্যদ্রব্য সংরক্ষণ করবে, ঠিক আছে? তাহলে কিভাবে সংরক্ষণ করে দেখো, মাত্র পড়ে আসছো। এখানে কি অম্লীয় পরিবেশ সৃষ্টির মাধ্যমে করে, কথা কিন্তু একদম সত্য। এই মাত্র পড়ে আসছো যে ভাই CH3COOH ছিল, ও কিন্তু H+ দান করে ফেলে, সো এখানে অবশ্যই কিন্তু ও অম্লীয় পরিবেশ তৈরি করবে। ওই যে পিএইচ এর ভ্যালু কিন্তু 4.74, মনে করাই দিচ্ছি কিন্তু, হ্যাঁ, আগের পেজে বলছিলাম। তো এটা কিন্তু কথা ঠিক আছে, সত্য। তারপরটার মধ্যে ব্যাকটেরিয়া অ্যাক্টিভ সাইড নষ্ট করে ফেলে, ঠিক আছে? মেরে ফেলা মানেই তো অ্যাক্টিভ সাইড নষ্ট করে ফেলা, তাই না? এরপরটা কি? কিলেটিং এজেন্ট হিসেবে কাজ করে। কিলেটিং হিসেবে সে কাজ কি করতে পারে না? কিলেটিং হিসেবে কে কাজ করে? ইডিটিএ কাজ করে, ও কিন্তু কাজ করে না, ঠিক আছে? সো ও হচ্ছে বাদ। তাহলে অ্যান্সার হচ্ছে 1 আর 2, ঠিক আছে ভাই? অ্যান্সার হবে 1 আর 2। পারবো জনগণ? কোনো অসুবিধা আছে কারো? নাই কিন্তু, ওকে, কোনো নাই কিন্তু। তাহলে পরেরটার মধ্যে চলে যাই। তাহলে দেখো কি হয় পরেরটার মধ্যে। এখানে বলছে এই যে দেখছো মাত্র পড়ে আসছো, এই যে এ ছিল, O2 ছিল, অ্যাসিটোব্যাক্টরটা দিছি, সো এখানের মধ্যে ইথানোইক অ্যাসিড হয়েছে। কি বলছিলাম? যে এখানে কার্বন সংখ্যা 2, তাহলে অবশ্যই এখানে যে ছিল তার কার্বন সংখ্যাও 2 হইতে হবে। তাহলে বলো কি বলছিলাম? অ্যাসিটোব্যাক্টর কি করে? অ্যাসিটোব্যাক্টর হচ্ছে তীব্র জারণ বিক্রিয়া দেয়। তাহলে কি বলছিলাম বলেন তো? যে অ্যালকোহল যেটা আছে এই অ্যালকোহলকে জারণ করলে কিন্তু অ্যালডিহাইড হয়, এবং অ্যালডিহাইডকে জারণ করলে কিন্তু কি হয়? অ্যাসিড হয়। অ্যাকচুয়ালি এখানে 1 ডিগ্রি অ্যালকোহল বলা উচিত, 1 ডিগ্রি অ্যালকোহল বলা উচিত, ঠিক আছে? 1 ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা, এবার তাহলে খেয়াল করো, এই 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি তীব্র জারণ করি তাহলে এখানে সরাসরি কি পাওয়া যাবে? সরাসরি কিন্তু এখানে অ্যাসিড পাওয়া যাবে। সো এখানে যেহেতু অ্যাসিডোব্যাক্টর নিছে তার মানে তীব্র জারণ, তার মানে অ্যাকচুয়ালি কি তৈরি হবে? 2 কার্বনের একটা অ্যালকোহল তৈরি হবে, ঠিক আছে? 2 কার্বনের অ্যালকোহলের সংকেত কি? CH3CH2OH, এটার নাম কি? ইথানল। সো এটা হচ্ছে ইথানল, ঠিক আছে ভাই? কারো মনে না থাকলে তোমরা হচ্ছে এই যে এটা লাস্ট পয়েন্টটাও পড়তে পারো। এটা লাস্ট পয়েন্টটাতে কিন্তু আমরা এই কাজটাই করছি, যে ইথানলের মধ্যে O2 অ্যাসিডোব্যাক্টর দিলে এটা কি তৈরি হয়? ইথানোইক অ্যাসিড, ঠিক আছে? এবং অবশ্যই এখানে কোন মানে এই এনজাইমটা, এখানে হয়তো এনজাইম দেওয়া আছে, বাট এক্সামের জন্য কিন্তু এই এনজাইমটাও পড়তে হবে, এই এনজাইমটাও কিন্তু পড়তে হবে, ঠিক আছে? এগুলো যেন পরীক্ষা হলে ভুল না যায়, ঠিক আছে? কারণ এখানে গ্যাপ দেওয়া থাকবে, বলবে এটা এখানে কোনটা ইউজ করা হয়, সাবধান একটু, হ্যাঁ? পরেরটার মধ্যে কি আছে দেখো, ভিনেগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম ফসফেটের কাজ কি? দেখো আমরা কিন্তু এটা আগে পড়ি নাই, এটা এখন পড়বো। অ্যামোনিয়াম ফসফেট যেটা আছে, ঠিক আছে, অ্যামোনিয়াম ফসফেট যেটা আছে, সে অ্যামোনিয়াম ফসফেট সবসময় কাজ করবে হচ্ছে প্রভাবক হিসাবে, এটা মাথায় রাখবা। সে কাজ কি? ওর কাজ হচ্ছে সবসময় যে কোনো একটা কেসের মধ্যে প্রভাবক হিসাবে কাজ করা। তাহলে এখন একটা জায়গার মধ্যে অ্যাসিটোব্যাক্টর আছে, সেই প্রভাবক, তাহলে প্রভাবককে হেল্প করা কাজটা সে করবে। সো আলটিমেটলি কি হচ্ছে? অ্যাসিটোব্যাক্টর যেটা আছে সে ওই অ্যাসিটোব্যাক্টরকে কি করবে? বৃদ্ধিতে হেল্প করবে, হেল্প করবে, এটা হচ্ছে তার কাজ, ঠিক আছে? তাহলে এখন বলতো এই যে অ্যাসিডোব্যাক্টর বৃদ্ধিতে যদি সে ইউজ করে থাকে তাহলে কি সে অ্যাসিডোব্যাক্টর এক ধরনের ব্যাকটেরিয়া, তাহলে ওই ব্যাকটেরিয়াকে সে কি করছে? গ্রো করতে হেল্প করতেছে। সো এটা এখানে বলছে যে ভাই যদি ভিনেগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম ফসফেটটা ইউজ করো তাহলে সে কিন্তু ব্যাকটেরিয়া বৃদ্ধি করতে সহায়তা করবে জনগণ, ঠিক আছে? এটা কিন্তু সিলেট বোর্ডে আসছে, দেখছো? খুবই সহজ একটা জিনিস, কিছু ছোট ছোট কথা যেগুলো আমরা নর্মালি কিন্তু অত মনে রাখি না, কিন্তু যদি এখানে একটু মনে রাখতে পারো তাহলে ব্যাপারটা জোস হয়ে যায়, ঠিক আছে ভাই? পারবো, নাইস। তাহলে এবার পরেরটার মধ্যে কি হয়েছে দেখো, মল্টোজ হতে গ্লুকোজ তৈরি করতে চাচ্ছি। শোনো, সবসময় মনে রাখবা যে কোন একটা মল্টোজ যদি থাকে তাহলে ওই মল্টোজ থেকে তুমি যদি হচ্ছে গ্লুকোজ বানাইতে যাও তাহলে দেখো যে বিক্রিয়কটা নিছো সেই বিক্রিয়কটা অনুযায়ী আমার এনজাইমটার নামকরণ করতে হয়। যদি এখানে কি থাকে, এখানে যদি থাকে হচ্ছে মল্টোজ তাহলে ওর ইয়াটার নাম হয়ে যাবে ম্যালটেজ, ঠিক আছে? ম্যালটেজ হয়ে যাবে। যদি এখানে সুক্রোজ থাকতো তাহলে সুক্রেজ, এরকম ব্যাপারটা হয় আর কি, হ্যাঁ? সো বিক্রিয়কের উপর ডিপেন্ডেন্সি আছে। সো এখানে যেহেতু মল্টোজ বলে দিছে তাহলে অবশ্যই ওর এনজাইমটার মধ্যে কি থাকতে হবে? এই মল্টোজের ইফেক্ট থাকতে হবে। তাহলে মল্টোজের এনজাইমের নাম কি হবে? ম্যালটেজ, ঠিক আছে? তাহলে এই আমার অ্যান্সার হয়ে যাবে ম্যালটেজ, এটা হচ্ছে আমার অ্যান্সার। সবাই ধরতে পারছি? পারবো ইনশাল্লাহ?
ওকে ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমরা সুন্দর করে ম্যাল টেস্টটা কাজ করে ফেলছি, ঠিক আছে, সুন্দর করে ব্যাপারটা হয়ে গেছে। ওকে আচ্ছা, এবার তাহলে খেয়াল করে দেখো এই পার্টটুকুর পরে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে এই পেজটা ভিনেগার। তাহলে ভিনেগার কি করে আবার, এই যে ভিনেগার হচ্ছে খাদ্যের ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলে, কথা কিন্তু একদম সত্য, ঠিক আছে। ওই যে পিএইচ এর ভ্যালু 4.74 বানায় কাজটা করে, খাবারের রুচি বৃদ্ধি করে, ওই যে বলছিলাম যে সে কি করে, সে হচ্ছে পিকলিং এ তাকে ব্যবহার করা হয়, পিকলিং এ ব্যবহার করা কাজটা কি, খাবারের রুচি বৃদ্ধি করা, ঠিক আছে, তো এটা সত্য। তো রক্ত সঞ্চালন কমায় দেয়, এটাও কথা সত্য, তাহলে তিনটাই ঠিক আছে। হ্যাঁ, তো এখানের মধ্যে 1, 2 এবং 3 তিনটাই হচ্ছে হইছে, ঠিক আছে ভাই, পারবো ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, তাহলে পরের পেজে চলে যাবো জনগণ। দিনাজপুর বোর্ডে আসছে কোয়েশ্চেনটা, খুবই সুন্দর একটা কোয়েশ্চেন, ঠিক আছে, কারণ রক্ত সঞ্চালন কমায় এটা কিন্তু আর অন্য কোনো এমসিকিউতে আসে নাই, এই একটা জায়গায় মনে আমি পাইছি, তো এটা ভালো, একটু এটা জানা রাখো তোমরা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তারপরটার মধ্যে যাব, সেটা কি, সেটা হচ্ছে কোনটি থেকে ভিনেগার প্রস্তুতি অপেক্ষাকৃত সহজ হবে। তাহলে এবার দেখো তুমি কিন্তু 3টা পয়েন্ট পড়ছিলা, C12, H22, O11। তাহলে এখান থেকে ফার্স্ট অফ অল কি নিছিলা, পানি নিছিলা, পানি সহ হচ্ছে ইনভার্টেজ দিছিলা এবং তখন কি হয়ে গেছিল, তখন এখানে হয়ে গেছিল হচ্ছে আমার গ্লুকোজ ফ্রুক্টোজ, ঠিক আছে, গ্লুকোজ হয়েছিল একটা, ফ্রুক্টোজ হয়েছিল একটা, নিলাম। এরপরে ধাপে কি করছিলা, গ্লুকোজ যে ছিল সেই গ্লুকোজের মধ্যে জাইমেসটা যোগ করছো, ফলে এখানে কি পাওয়া গেছিল, এখানে পাওয়া গেছিল হচ্ছে আমার ইথানল, তাই না, ইথানল পাওয়া গেছিল। আর লাস্ট পয়েন্ট ছিল যে ইথানল যেটা আছে সে ইথানলটাকে হচ্ছে তুমি O2 দিয়ে অ্যাসিটোব্যাক্টর সহ কাজ করছিলা, ফলে এখানে কি হয়ে গেছে, ফলে এখানে কিন্তু আলটিমেটলি ইথানোয়িক অ্যাসিড হয়ে গেছে। ওকে, তাহলে এবার দেখো জনগণ এই পার্টটুকুর মধ্যে যে কি হয়েছে, এখানে দেখো যদি তুমি এখানে খেজুরের রসটা, মানে আলু এমনিই বাদ, যদি তুমি খেজুরের রস যেটা আছে সেটাকে ইউজ করো, ঠিক আছে, খেজুরের রসকে ইউজ করো, তাহলে তুমি সুক্রোজ চিনি থেকে 3 স্টেপ কভার করতে হয়, তাই না। তাহলে এখান থেকে যদি শুরু করো তাহলে এখানে 3 স্টেপস কভার করতে হয়, 3 স্টেপস। তারপর যদি এখানে কি গ্লুকোজকে ইউজ করো, দ্যাট মিনস এইখানে কাজ করো, তাহলে 1 স্টেপ 2 স্টেপ, তাহলে এখানে 2 স্টেপস ইউজ করতে হয়, আর ইথানল যেটা আছে দ্যাট মিনস হচ্ছে কি এখানে থেকে যদি শুরু করো তাহলে কিন্তু 1 স্টেপে কাজ শেষ, দেখছো, 1 স্টেপে কাজ শেষ। তাহলে বলো কোনটা তোমার জন্য করা সবচেয়ে সহজ, বলো তো, তোমাকে অবশ্যই কি 1 স্টেপে যেটা সেটা সবচেয়ে সহজ, তো আমার অ্যান্সার হবে ইথানলটা, ঠিক আছে, এটাও করা আমার জন্য সবচাইতে সুন্দর হবে, ঠিক আছে। দেখো রাজশাহী বোর্ডে কিন্তু খুব সহজ একটা কোয়েশ্চেন আসছে, বাট এটা একটু চিন্তা করার বিষয়, ঠিক আছে, এটা যদি একটু চিন্তা করো তাহলে কিন্তু পারবা, কিন্তু পরীক্ষা হলে ওই হালকা মাথা চিন্তা করাটা কারো মাথায় আসে না, ঠিক আছে জনগণ, একটু দেখবো আমরা, পারবো ইনশাল্লাহ, ঠিক আছে। চলো তাহলে পরেরটায় চলে যাই। পরেরটার মধ্যে হচ্ছে কি বলছে যে ভিনেগার খাদ্য সংরক্ষণ করতে অম্লীয় পরিবেশ সৃষ্টি করে, কথা সত্য, অ্যাক্টিভ সাইড করে ফেলছে, কথা সত্য, কিল্ডিং এজেন্ট করছে, কথা মিথ্যা। তাহলে 1 আর 2 হবে, এটা তো সেম কোশ্চেনই হয়ে গেছে মনে হয়, এক কোশ্চেন আমি 2বার দিয়ে ফেলছি নাকি, হ্যাঁ এই যে এই দেখছো এই সেম কোশ্চেনই, কিন্তু না সেম কোশ্চেন কি, এক কোশ্চেন মানে আমি 2বার দিয়ে ফেলছি নাকি, এই যে এটা রাজশাহী বোর্ড যশোর বোর্ডেও আসছিল সেম একদম অপশন, তাই না, আর এখানে হচ্ছে এইটা এখানে আসছে আরেকবার, ঠিক আছে, সেম অপশন একবারে, যাকে হইলো এটা ওখানে দেওয়া উচিত ছিল, আমার খেয়াল করি নেই, যাকে একই কোয়েশ্চেন, পারবা তো না। ওকে, পরেরটার মধ্যে কি হয়েছে একটু দেখো, ভিনেগার যেটা আছে ও ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলে, কথা সত্য, হাইড্রোজেন বন্ধন কিন্তু করতে পারে, ঠিক আছে, করতে কিন্তু পারে, সে কিভাবে পারে, কারণ দেখো CH3COH যেটা আছে এখানে হাইড্রোজেন বন্ধন সংখ্যা কি ছিল, যে হাইড্রোজেনের সাথে ফ্লোরিন, অক্সিজেন বা নাইট্রোজেন যদি করে তখন ওখানে হাইড্রোজেন বন্ড থাকবে। তাহলে এবার খেয়াল করে দেখো ভাই, এখানে কিন্তু OR-H এর মধ্যে বন্ধন আছে, সো ওরা কিন্তু ডাইমার ক্রিয়েট করতে পারে, পড়ছো না যে ইথানোয়িক অ্যাসিড যেটা আছে, এই ইথানোয়িক অ্যাসিড কিন্তু হচ্ছে হাইড্রোজেন বন্ড ইউজ করে কি করে ফেলে, ডাইমার করে ফেলে, মানে এক অণুর 2টা তৈরি করে ফেলে, ফলে এখানে ডাইমার তৈরি হয়, সো এখানে কিন্তু কাজ করতে হবে। ওকে, এখন 3 নম্বর পয়েন্টটা বলছে তীব্র অম্ল, অ্যান্সার হচ্ছে না। মনে রাখতে হবে যে কোনো জৈব অ্যাসিড যদি হয় তাহলে এগুলা কিন্তু আজীবন কি দুর্বল অম্ল, যে কোনো জৈব অ্যাসিড কি দুর্বল অ্যাসিড। ওকে, তাহলে এবার কি হবে, 1 আর 2 কে নিয়ে কাজ করছো, তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হচ্ছে C নাম্বার, এই C নাম্বারে এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার সবাই, ধরতে কি পারছি জনগণ, বলেন তো, পারছি। ওকে ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমরা কাজটা করে ফেললাম। তাহলে পরের ধাপে কি হয় একটু দেখি। পরের ধাপের মধ্যে হচ্ছে এটা কাজ করতেছি। তাহলে এবার ভিনেগার খাদ্য সংরক্ষণ করতে কি করছে, জারণ বীজাণু যেটা আছে সেই জারণ বীজাণু ক্রিয়াটা হচ্ছে কি রোধ করে, অ্যান্সার হচ্ছে না। ও কিন্তু জারণ বীজাণুর উপর কোনো কাজ করে নাই, খেয়াল করে দেখছো, ওর কিন্তু জারণ বীজাণুর উপর কোনো ইফেক্ট কিন্তু আমরা বলি নাই। জারণ বীজাণুর উপর ইফেক্ট কে করে মনে আছে, ওই যে অ্যান্টি অক্সিডেন্ট যারা, ওরা, ভিনেগার কিন্তু করে না, ঠিক আছে, সো ও কিন্তু নাই।
এরপরটা কি খাদ্যের পিএইচ কমায়, কথা ঠিক আছে, ওই যে 4.74 বানায় ফেলায়, ঠিক আছে, 4.74 বানায় ফেলায়, তো এটা ঠিক আছে। তারপরটার মধ্যে খাদ্যের ব্যাকটেরিয়া এবং ইস্টের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ফেলে, এটাও ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে 2 এবং 3। তাহলে দেখি 2 আর 3 কোথায় আছে, এই যে সি নাম্বারটা। হ্যাঁ, দেখো কিন্তু অনেকে প্রথমটা কিন্তু হুজুগে দাগায় ফেলে, ও কিন্তু জারণ বিজারণের উপর কোনো ক্রিয়া করে নাই, কারণ ও নিজে জারণ বিজারণ করে তৈরি হয়েছে, ও কিন্তু এটাকে নষ্ট করতে পারে না, ঠিক আছে। এটা কি করতে পারে বলতো, এটা করতে পারে যারা অ্যান্টি অক্সিডেন্ট, ঠিক আছে, এটা করতে পারে কারা, যারা অ্যান্টি অক্সিডেন্ট, ওই যে বিএইচএ বিএইচটি অনেক কিছু যে পড়ছো তোমরা, তাই না, ওই যে বিএইচএ, তারপর বিএইচটি, তারপর কি টিবিএইচকিউ, এইগুলা, ঠিক আছে, এগুলা পারে। হ্যাঁ, আচ্ছা যাকে তারপরটা আমাদের কি কি আছে একটু দেখি। কোন এনজাইমের প্রভাবে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ ইথানলে কনভার্ট হয়? মনে করে দেখো, যে বলছিলাম C6H12O6, এটার মধ্যে তুমি যখন কি দাও, জাইমেজ দাও। সবসময় মনে রাখবা ইথানলে কনভার্ট আসলে একজনই, সে কে, জাইমেজ। জাইমস ওকে কি বানায় ফেলবে, ইথানল বানায় ফেলবে। এই যে এখানে ইথানলটা বসায় দাও, এখানে CH3CH2OH হবে, ঠিক আছে। অ্যালকোহল প্রস্তুতিতে আজীবন কি লাগবে, গ্লুকোজ থেকে অ্যালকোহল প্রস্তুতিতে আজীবন লাগবে হচ্ছে জাইমেজ, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে হচ্ছে জাইমেজ। তাহলে এই যে এই ডি নাম্বারটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, খুব সহজ একটা জিনিস, খুব দ্রুত আমরা আগায় যাচ্ছি, খুব ভালো লাগতেছে, তাই না? এখন ওকে, তাহলে এবার পরের পেজে চলে যাই। এবার অঙ্কুরিত বার্লি হতে আলটিমেটলি প্রস্তুতকৃত ভিনেগার, মানে হতে প্রস্তুতকৃত ভিনেগার কোনটি? আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে যে যখন বার্লি বা এই যে আমার আলু, তারপর আখের রস বা এরকম টাইপের যেগুলো আছে, ঠিক আছে, গম, এগুলো যেগুলো আছে, হ্যাঁ, এইগুলো টাইপের থেকে আমরা কি করি, এগুলো থেকে আমরা হচ্ছে স্যাকারাইড যেগুলো আছে, এগুলো থেকে আমরা হচ্ছে বের করে ফেলে হচ্ছে সুক্রোজ বা চিনি, তারপর আমরা কাজটা করি। সো এই যে আমার শুরুর যে সেকশনটা ছিল, ঠিক আছে, এই যে শুরুর সেকশনটা বার্লি হতে তুমি যখন কাজটা করছো, এখানে কিন্তু তুমি সিমিলার ওয়েতে আগে C12H22O11 এটা বের করবা, বের করে তারপর এখান থেকে কি গ্লুকোজ ফ্রুক্টোজ বানাবা। এরপর গ্লুকোজ ফ্রুক্টোজ বানানোর পর কি করবা, এখানে ইথানলে কনভার্ট করবা। ওই ইথানলে কনভার্ট করার পর তুমি কিন্তু এখান থেকে কি বানাবা, ইথানোইক অ্যাসিড বানাবা। সো এখানেও কিন্তু সিমিলার প্রসেসই ফলো হবে, এবং এই জন্য কিন্তু এটাও কিন্তু কি খেজুরের রস এবং আখের গুড়ের মতো কি এটাও একটা মল্ট ভিনেগার প্রস্তুত করতে ইউজ হচ্ছে, ঠিক আছে। সো আলটিমেটলি মল্ট বলতে কিন্তু এই জিনিসগুলোকে বুঝাবে। আমরা একটু পরে ডেফিনেশনে যাব, মল্টের ডেফিনেশনে ভয় পাওয়ার কোনো রিজন নাই, যেহেতু এখন এমসিকিউ সলভ করতেছি, একটু মাথায় রাখো। একটু পরে আমরা কিন্তু এটা আবার মল্ট বলতে কি বোঝায় দেখাবো, ঠিক আছে, ক্লাসের লাস্টের দিকে, এখন না, আগে এমসিকিউ গুলো শেষ করি। তো এখন এটা পর্যন্ত হয়ে গেল আমাদের। তাহলে পরের সেকশনের মধ্যে কি আছে, পরের সেকশনের মধ্যে বলছে ভিনেগার কিভাবে ব্যাকটেরিয়া ধ্বংস করে ফেলে। ভিনেগার কি করে ফেলে, ভিনেগার হচ্ছে CH3COO, যেটা কতবার যে বলছি অলরেডি আজকে, তাই না। ও কি করে, ও হচ্ছে CH3COO- আর H+ কে হচ্ছে দান করে, ফলে একটা অ্যাসিডিক পরিবেশ সৃষ্টি করে, ফলে সে পিএইচ এর ভ্যালু 4.74 কমায় ফেলে, ঠিক আছে। তাহলে দেখো কোন অপশনটা এখানে আছে, 1 হচ্ছে না, 2 হচ্ছে না, 3 হচ্ছে। তো 3 নাম্বারটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে জনগণ, পারবো? ঠিক আছে, মান কমিয়ে দেয়, মান বাড়ায় দেয়, তো অবশ্যই কমাবে, তাই না। আচ্ছা, পরেরটার মধ্যে কি আছে, সমমোলার গ্লুকোজ এবং সমমোলার ফ্রুক্টোজের মিশ্রণকে কি বলে? এবার খেয়াল করো, এই যে তুমি যখন এই যে সমমোলার গ্লুকোজ নিছো আর সমমোলার ফ্রুক্টোজকে নিছো, এই ফ্রুক্টোজ আর গ্লুকোজের যে মিক্সচারটা, এটার নামে কিন্তু যেটা তৈরি হয় সেটা হচ্ছে মল্ট, ঠিক আছে। এবং এটাকে কিন্তু আমরা মল্ট হিসেবে চিনি, ঠিক আছে ভাই। এটাকে কিন্তু আমরা মল্ট হিসেবে কেন চিনবো, কি বলতেছি, এটাকে কিন্তু হচ্ছে আমরা ইনভার্ট চিনি হিসেবে চিনি। মানে এই দুটো মিলিত করে তুমি কি পাচ্ছ, C12H22O11 এটা পাই। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে ইনভার্ট চিনি। একটু ভুল বলে ফেলছিলাম, ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, ইনভার্ট চিনি বলবো, ঠিক আছে। তাহলে যখন হচ্ছে এটা পরস্পর মিলিত হয়ে যাবে, তখন যেটা তৈরি হয় তার নাম কি জনগণ বলতো, তার নাম হচ্ছে ইনভার্ট চিনি। এই যে ইনভার্ট চিনি, ঠিক আছে, এটা তৈরি হয়ে যাবে। ওকে, পারবো তাহলে আমরা, বুঝতে পারছি, নাইস। ওকে, তাহলে আমরা সামনে আগায় যাচ্ছি। এই পয়েন্টটার মধ্যে কি আছে, এই পয়েন্টটার মধ্যে আছে ভিনেগার সম্বন্ধে সত্য কথা কোনটি। 4.74 ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে বাধা দেয়, কথা সত্য। পিকলিং এ কাজ করে, কথা সত্য। প্রোটিনের বিয়োজন সহজ হয়, প্রোটিনের বিয়োজন সহজ হয়, হ্যাঁ কথা সত্য, ঠিক আছে। কারণ ওকে ওই যে খাবারকে সুস্বাদু করতে ইউজ করে, খাবার সুস্বাদু তখনই করা যায় যদি প্রোটিনের বিয়োজন বাড়ে, ঠিক আছে। ওই যে খাবার সুস্বাদু করতে ইউজ করা হয়, এবং খাবার সুস্বাদু করতে তখনই ইউজ করা যায় যখন সে প্রোটিনকে বিয়োজন করে, ঠিক আছে। সো অ্যান্সার হচ্ছে 1, 2 এবং 3, তিনোটাই, ঠিক আছে, তিনোটাই অ্যান্সার হবে জনগণ। ওকে, পারবো? তাহলে এই বন্ধু আমরা ইনশাল্লাহ পেরে গেলাম। পরেরটার মধ্যে কি আছে এবার দেখো। এবার তোমাদের একটা এমসিকিউ গুলো আমি করাইছি, এবার এমসিকিউর পর আমরা একটু সাথে সাথে কি দেখে ফেলবো, যে কি কি 1 মার্কের কোয়েশ্চেন গুলো আসে। সো এবার 1 নাম্বার কোয়েশ্চেনের মধ্যে প্রথমে হচ্ছে ভিনেগার কি আসে। এই ভিনেগার তো আমরা অনেকবার বলছি, ইথানোইক অ্যাসিডের 6 থেকে 10% কে ভিনেগার বলে, ঠিক আছে। সেকেন্ড দেখো কতবার আসছে ভিনেগারটা, ঠিক আছে। এখানে কি আছে, মল্ট কি, এটা আছে।
তাহলে মল্ট কি জিনিস এবার খেয়াল করো, যেটা বলছিলাম যেটা পরে বলবো। শস্য বীজকে পানিতে ভিজিয়ে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে শস্য বীজ যেটা নিছো ওটাকে পানিতে ভিজাবা, গমকে নাও বা যা কিছু নাও তোমার ইচ্ছা, ওটাকে পানিতে ভিজাবা। ভিজানোর পর 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিচে রেখে দিলে তা পচে ফুলে ওঠে, ঠিক আছে, পচে ফুলে যায়। ওই যে পচে ফুলে যায় এবং অঙ্কুরিত হয়, ওইটার নাম হচ্ছে মল্ট। কথা বুঝতে পারছি? ঠিক আছে, তাহলে তুমি আগে গম বা এরকম দানাদার যা কোনো কিছু আছে ওটাকে পানিতে ভিজাবা, ভিজানোর পর কি করবা, 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিচে ওটাকে রেখে দিবা, তাহলে সে অটোমেটিক পচে যাবে। পচে গেলে কি হবে, সে ওটা ফুলে যাবে, পচে যে ফুলে যাবে ওটার নামই হচ্ছে মল্ট। এবার কি সবাই মল্টের ব্যাপারটা বুঝতে পারছি? পারবো? পারবো। ওকে, পরেরটা কি বলছে, মল্ট ভিনেগার কি? তাহলে মল্ট ভিনেগার হচ্ছে এই যে আমাদের 10% ইথানল যে আছে না, এই ইথানল হতে প্রস্তুতকৃত যে ভিনেগারটা, মানে যে ইথানোয়িক অ্যাসিডটা, সেটাকে আমরা বলি হচ্ছে কি মল্ট ভিনেগার। ওকে, পারবো? পারবো। এবার অ্যান্টিঅক্সিডেন্ট কি, যেটা আমরা বলছি যে চর্বিযুক্ত খাদ্যের জারণ বিক্রিয়া রোধের মাধ্যমে যে পচনটা হতে রক্ষা করা হয়, ঠিক আছে। মেইন কথা হচ্ছে খাদ্যের জারণ ক্রিয়া রোধের মাধ্যমে অ্যান্টিঅক্সিডেন্ট মেইন কাহিনী কিন্তু তার কি করতে হবে, জারণ বন্ধ করতে হবে, সাবধান একটু। ওকে, নাইস। তাহলে এই পর্যন্ত মোটামুটি কাজটা হয়ে গেল। অ্যান্টিঅক্সিডেন্টের এক্সাম্পল গুলো কিন্তু অনেকবার করে বলছি, আরেকবার শেষবারের মতো বলি। BHA, BHT, TBHQ এইগুলা যে আছে এগুলা কিন্তু ভালো করে একটু বলে আসবো। হ্যাঁ, তারপরটার মধ্যে কি হয়েছে, তারপরটার মধ্যে খাদ্য সংরক্ষণ কাকে বলে বা প্রিজারভেটিভ কাকে বলে, এই ডেফিনেশনটা 1 মার্কে প্রচুর আসে, ঠিক আছে। সাবধানে একটু পড়বো যে অল্প পরিমাণ ইউজ করে তাদের কাজ কি, তাদের কাজ হচ্ছে পুরো খাবারটাকে সংরক্ষণ করা, ঠিক আছে, এটা হচ্ছে মেইন কাজ। এবং এরা কি করে বলতো, পচন হতে কিন্তু রক্ষা করে, ঠিক আছে, তাইলেই চলবে। এবার কোশ্চেন হচ্ছে ভাইয়া পিকলিংটা কি? পিকলিং হচ্ছে ভাইয়া ব্যাকটেরিয়া রোধক তরল পদার্থ যেগুলো হচ্ছে মশলার মধ্যে খাবার সিদ্ধ করে আমরা ইউজ করে থাকি, তাকে আমরা পিকলিং বলি, ঠিক আছে। ওই যে আচারকে তৈরি করার সময় পিকলিং আমরা বেশি ব্যবহার করে থাকি, ঠিক আছে, একটু মাথায় রাখবো এটা। ওকে, আচ্ছা, তারপর কি নিরাপদ খাদ্য কাকে বলেন? এই যে আমরা শুরুতে বলে আসছিলাম খাদ্য নিরাপত্তার কিছু অংশ ছিল যে তুমি কি হচ্ছে পর্যাপ্ত পরিমাণ খাবার, স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ খাবারকে দিতে যেটা করতে হয় সেটা হচ্ছে খাদ্য নিরাপত্তা, ঠিক আছে। ভালো করে একটু পড়বো। এবার প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ কাকে বলে? ওই যে ন্যাচারাল রিসোর্স ইউজ করে তুমি যে প্রিজারভেটিভ গুলো বানাবা সেগুলা। হ্যাঁ, আর লাস্টে কি আছে এখানে, কিউরিং। এটা তো অনেকবার বলছি যে যদি খাবারের লবণ ইউজ করো, এই খাবার লবণকে যদি ইউজ করে যেটা বানাবা সেটা হচ্ছে কিউরিং। আর খাদ্য নিরাপত্তা বলতে কি বোঝায়? খাদ্য নিরাপত্তা বলতে বোঝায় ওই যে তুমি এনাফ পরিমাণ হচ্ছে খাবার পাইছো, স্বাস্থ্যসম্মত হয়েছে, এগুলোকে নিশ্চয় করার জন্য আমরা যে ব্যবস্থাটা গ্রহণ করি, এটা কিন্তু ব্যবস্থাটা, ঠিক আছে, ওটার নাম হচ্ছে খাদ্য নিরাপত্তা। ওকে, তাহলে পরের সেকশনে কি আছে, খাদ্য নিরাপত্তা বলতে কি বুঝে, দুইবার চলে আসছে একই কোয়েশ্চেন, ঠিক আছে, একই কোয়েশ্চেন, ভালো করে একটু দেখে রাখবো আমরা। আর লাস্ট পয়েন্টটার মধ্যেও সেম, এই একই কোয়েশ্চেন কিন্তু 2-3 বার করে আসছে, একটু ভালো করে আমরা দেখবো, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। ওকে, তো এখন জনগণ দেখো, তোমাদেরকে আজকে পুরো জিনিসটা টার্গেটে ছিল এইটা, যেন এই ক্লাসটা করার পর তুমি কিন্তু এই পুরো সিকোয়েন্সটার মধ্যে যেন তুমি হচ্ছে যত রকমের এমসিকিউ ছিল সেই এমসিকিউ গুলা পারো, প্লাস তোমার যত মার্কের 1 মার্কের কোয়েশ্চেন গুলো ছিল সে 1 মার্কের কোয়েশ্চেন গুলো যেন এখান থেকে কভার হয়ে যায়, ঠিক আছে। তো আমি চেষ্টা করছি যতটুকু আমার পক্ষে পসিবল সেই জিনিসগুলো দেওয়ার, যেমন ক্লাসের শুরুতে আমরা খাদ্য নিরাপত্তা, পচনের কারণ এগুলো নিয়ে কাজ করছি, ঠিক আছে, যে নিরাপত্তার জন্য 3টা লাগে, খাদ্য পচে যায় হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টের অভাবের কারণে, আর অনেক কিছু বলছি। তারপর O2 দিয়ে কি হয়, সহায়ক ভূমিকা পালন করে, তাপমাত্রা বেশি থাকলে হয়, ওইগুলো বলছি। প্রিজারভেটিভ কি নিয়ে কাজ করছি, মল্ট ভিনেগার নিয়ে কাজ করছি, ঠিক আছে। আর এই সাইডের মধ্যে হচ্ছে আমাদের প্রস্তুতির 3টা পয়েন্ট ছিল, ঠিক আছে। ইথানল বানাই, ফার্স্ট অফ অল শুক্র ইনভার্ট চিনি ছিল, ইনভার্ট চিনি থেকে কি ইনভার্টেজ ইউজ করে আমরা কি বানাইছি, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ বানাইছি। তারপর কি করছি, তারপর আমরা গ্লুকোজ ফ্রুক্টোজ থেকে হচ্ছে আলটিমেটলি হচ্ছে জাইমেজ দিয়ে হচ্ছে ইথানল বানাইছি, ইথানলকে জারণ করে কি বানাইছি, ইথানোয়িক অ্যাসিড বানাইছি, ওর 6 থেকে 10% কে ভিনেগার বলে। লাস্ট পয়েন্টে কি আসছে, ওই যে কি CH3COOH H+ দান করে pH এর ভ্যালুকে 4.74 এর নিচে কমায় ফেলে, তাহলে কি হবে বলতো, তাহলে আলটিমেটলি এই পার্টটুকুর ভিতরেও কিন্তু জিনিসটা সুন্দর হয়ে যায়। এবং এই 5টা পয়েন্ট কিন্তু আমি একদম থরলি যতটুকু পসিবল ছিল সবগুলো পড়ানোর চেষ্টা করছি এমসিকিউ সহ। বাট এরপরে আপনাদের কাজটাকে একটু বলি যে যদি এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে চেষ্টা করবেন আগে সবার আগে এই ভিডিওতে আমি যা যা কিছু পড়াইছি এই ভিডিওর এমসিকিউ এবং যা যা টপিক পড়াইছি প্লাস টপিকগুলো সুন্দর করে আগে নোট করবেন, ঠিক আছে। টপিক আগে সুন্দর করে নোট করবেন, প্রথম কাজ। টপিক নোট করার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা সবার আগে বই যেটা আছে না সে বইয়ের মধ্যে এই টপিকগুলো একটু দাগাবেন,
ঠিক আছে। এবং অবশ্যই যেটা মাথায় রাখবেন যে এখান থেকে কিন্তু হাজারি স্যারের বইয়ের লাস্টের এমসিকিউ করতে হবে। হাজারি স্যারের যে বই আছে, হাজারি স্যারের বইয়ের যে লাস্টের এমসিকিউ গুলা আছে, লাস্ট এমসিকিউ গুলা, সেই লাস্ট এমসিকিউ গুলা কিন্তু একটু করতে হবে, কারণ ওইখান থেকে সরাসরি স্যাররা বোর্ডে কোশ্চেন তুলে দেয়। হ্যাঁ, সো তুমি যা যা কিছু পড়ছো এখানের মধ্যে অনেক কোশ্চেন কমন পাবা, বাট নিজে প্র্যাকটিস না করলে কনফিডেন্সটা আসলে আসে না, বুঝছো। এবং এইটুক করার পর টেস্ট পেপারে মোটামুটি যা যা কিছু আছে আমি চেষ্টা করছি সবগুলা দেওয়ার, তাও তোমরা যদি কোনোটা এক্সট্রা পাও তাহলে অবশ্যই একটু কইরো, ঠিক আছে। আচ্ছা, তো এইটুক পর্যন্ত ঠিকঠাক মতো করতে পারলেই ইনশাল্লাহ হচ্ছে ভালো হবে, এবং এইটুক ঠিকঠাক মতো করতে পারলেই আমরা ইনশাল্লাহ হচ্ছে এই চ্যাপ্টার থেকে যা যা কিছু করা পসিবল সবকিছু পারা উচিত, ঠিক আছে। এবার যদি আরো কঠিন কোয়েশ্চেন স্যাররা করে তাহলে অ্যাকচুয়ালি এখানে আমাদের করা কিছু নাই, মানে আমরা আসলে তখনও অনেক পড়াশোনা করে আসলে কমন ফলাইতে পারবো না, ঠিক আছে। তো জনগণ, আমাদের যেটা টার্গেট ছিল সেটা হচ্ছে যে এই যে একটা চ্যাপ্টার যেটা নর্মালি আমরা কেউই খুব একটা গুরুত্ব দেই না, ওই গুরুত্ব অবহেলা করি বারবার, ওইটাকে একটু ভালো করে যেন তোমরা গুরুত্ব দাও, এই জন্য সহজভাবে যতটা ইজিয়ার ওয়েতে যেন তোমার একদমই খোঁজাখুঁজি করা না লাগে অমনি হচ্ছে করার চেষ্টা করছি, সুন্দর করে প্রেজেন্ট করে গুছায় একটু কষ্ট করে তোমাদের জন্য দেওয়ার চেষ্টা করছি। কতটুকু বুঝাইতে পারছি আমি জানি না, বাট হচ্ছে চেষ্টা করছি তোমাদেরকে সবচেয়ে ইজিয়ার ওয়েতে দেওয়ার। একটু বাসে ঠান্ডা মাথায় পড়ো, যা যা কিছু প্র্যাকটিস করাইছে ওগুলো আবার একটু নিজে প্র্যাকটিস করো, আবার একটু দেখায়ও, কোথাও আমি ভুল করে থাকলে ওটাও জানায়ও, কোথাও যদি আমার ডেলিভারি একটু খারাপ হয় তাও একটু জানায়ও, ঠিক আছে। কারণ আসলে ভালো করে তো আর কোনো শেষ নাই, তাই না। শেষ পর্যন্ত কথা একটাই ভাই, যে আমার টার্গেট কিন্তু ছিল যেন তোমাদের এই ভিডিওগুলো দেখে এক ফুটাও যদি কারো লাভ হয় তাহলে ওটাই কিন্তু আমার সার্থকতা, ঠিক আছে। তার দিন শেষে সবকিছু কিন্তু ডিপেন্ড করবে তোমার উপর, রেজাল্টও তোমার, সবকিছুই তোমার। সো একটু চেষ্টা করবো ভাইয়া ভিডিওটা দেখে যেন বারবার প্র্যাকটিস করি, কিছু কোয়েশ্চেন কমন ফেলতে পারে সেটাও ভালো, তোমার ফ্রেন্ড সার্কেলকেও পারলে একটু দেখাও, কোনো সমস্যা নাই, ঠিক আছে। সবাই মিলে ভালো রেজাল্ট করবো ইনশাল্লাহ, কারণ নলেজ যত হচ্ছে ছড়ায় দেওয়া হয় ততই কিন্তু আলটিমেটলি সোসাইটির গ্রোথটা খুব দ্রুত হয়ে যায়। তো জনগণ, আমরা বেশি বেশি করে পড়াশোনা করব ইনশাল্লাহ, বেশি বেশি করে আমাদের যে নলেজটা আছে সেটা শেয়ার করার চেষ্টা করব, এবং অবশ্যই কোনো রকম ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো। এভাবে কিন্তু আমরা সামনে আমাদের নতুন ওয়ার্ল্ডের দিকে আগায় যাব, ঠিক আছে। তো জনগণ, শেষ পর্যন্ত এই যে আমার কথা, সবাইকে কর্মমুখী রসায়নে আজকের লেকচারে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ হচ্ছে নেক্সট ক্লাসে আবার দেখা হবে, নেক্সট ভিডিওতে কোনো এক সময় কোনো এক জায়গায় আবার দেখা হয়ে যাবে। জনগণ, শেষ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর বেশি বেশি করে পড়াশোনা করো, সৃষ্টিকর্তার কাছে বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলো, এবং লাইফকে অনেক বেশি এনজয় করতে থাকো। আজকে ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।